একটা অদ্ভুত বড় গভীর জালের মতো দেখতে লাগে ওই অ্যানাটমিটাকে। তো কত আমাদের শরীরে শিরা উপশিরা রয়েছে। এক্স্যাক্টলি। আপনার বাড়িতে কটা পিলার আছে আপনি জিজ্ঞেস করলে গুনে বলতে পারবেন, কিন্তু যদি আমি জিজ্ঞেস করি আপনার ইলেকট্রিকের যে মিস্ত্রি ছিল সে কটা তার ইউজ করেছে আপনি বলতে পারবেন না। ভেরিকোস ভেন কি জিনিসটা? তো এই ভেনগুলোর মধ্যে ভালভ থাকে। ধরুন একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার তো সমস্ত জিনিস যেমন নিচে পড়ে, রক্তটাও নিচে পড়ার কথা, কিন্তু সেটা পড়ে না। কেন? কারণ বিভিন্ন স্তরে ভালভ সেটাকে আটকে রাখে। এই যদি দেখা যায় যারা খুব ফর্সা, যে হঠাৎ করে আয়নায় হয়তো দেখতে পেলো যে আরে আমার তো পিছনের দিকের ইয়েগুলো কেমন দড়ির মতো একা বেঁকা হয়ে আছে। বেসিক্যালি কি হয়, যারা বিশেষ করে ফর্সা তাদের ক্ষেত্রে C1 স্টেজ থেকে, মানে একদম মানে যখন ইনিশিয়েশন হচ্ছে সেই সময় থেকে ভেরিকোজ ভেনটা প্রমিনেন্ট হয়। আমরা কথার সূত্রে এটাকে স্পাইডার ভেন্স বলি। যে আদতে এটা যে কোনো ভাস্কুলার প্রবলেম, পায়ে ব্যথা মানে কেউ বুঝতে পারে না, সবাই ভাবে বোধহয় এটা বয়সকালে হাড়ের প্রবলেম। যে বহু পেশেন্ট এমন আছে যারা হাড়ের ডাক্তারবাবুকে দিয়ে এই যে বিষয়গুলো আমি বললাম ওটার চিকিৎসা করছেন, আর নার্ভের ডাক্তারবাবুরও চিকিৎসা করছেন, সুগারেরও চিকিৎসা চলছে, কারি পেন কিলার খাচ্ছেন, কিন্তু সারছে না। তো তখন বুঝতে হবে এখানে কিন্তু ভেরিকোজ ভেন বা ভেনাস ডিসঅর্ডারের প্রবলেম রয়েছে। যে সমস্ত পেশায় দিনের বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ দাঁড়িয়ে থেকে তাদের কাজ, তো তাদের কি কি ভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি করতে পারে? তো আমি যদি 4 ঘন্টা করে রোজ শুয়ে থাকতে পারি তাহলে রোগটা কমে যাবে, কিন্তু হচ্ছে উল্টো, আমি কাজে যাচ্ছি, আমার ডিউটি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা। আমাদের পায়ের কাপ মাসেলকে সেকেন্ড হার্ট বলা হয়, মানে দ্বিতীয় হৃৎপিণ্ড। এটা কেন বলা হয়? তো এই যেমন মেন ইলেকট্রিক অফিসের থেকে ট্রান্সফরমার লাগানো থাকে, ভগবান সেরকমই আমাদেরকে কাপ মাসেল দিয়েছে, সেটা ট্রান্সফারের মতো রক্তটাকে আরেকবার ঠেলে দিচ্ছে। এই যে ঠেলে দিচ্ছে তাহলে রক্তটা হার্টে আসছে, ফ্রেশ অক্সিজেন যাচ্ছে, পা ভালো থাকে। আমরা আমাদের দ্বিতীয় হৃৎপিণ্ড কাপ মাসেলের খেয়াল কিভাবে রাখবো? কি কি এক্সারসাইজ? বেস্ট যেটা সেটা হচ্ছে ওয়াকিং, মানে ওয়াকিং, রানিং, ট্রেডমিল হোক, বাইরে বেরিয়ে হোক, এর থেকে ভালো এক্সারসাইজ কিছু হয় না। যেরকম বুকে যেরকম স্টেন্ট বসায় হার্টের আর্টারি ব্লক হয়ে গেলে, তো পায়েও কি আপনারা স্টেন্ট বসান? আক্ষরিক অর্থে এটা কিন্তু করা হয়। সিগারেট খেলে আমরা জানি যে হার্টের অসুখ হয়, ফুসফুসের অসুখ হয়, আপনি বলেন পায়ের অসুখ হয়। পায়ে কি অসুখ হয়? ভেরিকোজ ভেনের প্রবলেম বাড়তে পারে আপনার স্মোকারদের ক্ষেত্রে, পিএডি স্মোকারদেরই হয়। অনেক ক্ষেত্রেই দেখেছি বয়স্কদের বা কারোর পায়ের ব্যথা হলে বাবা একটু মালিশ করে দিত, মালিশ করলে কিছুক্ষণ ঠিক লাগেও। যেহেতু জিনিসটা আমি চোখে দেখছি, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জন্য মানুষের মনে হয় যে কোনো ক্রিম লাগালে হয়তো ভালো হয়ে যাবে। এই জিনিসগুলোর কোনো সায়েন্টিফিক মানে গবেষণা কিচ্ছু নেই। আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে একটু আলোচনা করি। এই যে ভাস্কুলার সার্জারি হোক বা ভাস্কুলার সার্জনের অ্যাভেলেবিলিটি কীরকম? কোনো গভর্নমেন্ট হসপিটালে এখনো অবধি ভাস্কুলার সার্জারি বা ভেনাস ডিজিজের কোনো ডিপার্টমেন্ট নেই। অনেকে আবার বলে যে আমার পাটা পুরো না জ্বলছে, মানে জ্বালা করছে, মানে যে লঙ্কা বাটা যেন কেউ দিয়ে দিয়েছে। একদম এক্স্যাক্টলি এই টার্মটাই পেশেন্টরা ইউজ করে। তার কারণ কি হয়? আচ্ছা, আপনারা এই যখন ভ্যারিকোজ ভেনের সার্জারি করেন তখন এই যে আমার দুটো পায়ের শিরাগুলো নিয়ে খোঁজাখুঁজি করে, এর ফলে আমার মাঝের পায়ের কোনো অসুবিধা হবে? শিরায় শিরায় রক্ত, আমি ডাক্তারবাবুর ভক্ত। কিন্তু শিরায় শিরায় রক্ত যদি সেটা রোগ হয়ে যায় শক্ত, তাহলে তো সেটা সারাতে হবে। শিরার আবার রোগ হয় নাকি? ইয়েস, শিরার রোগ হয়। তো শিরার রোগ মানে শিরা কেন বলছি, মানে এই যে ব্লাড ভেসেলস, মানে সেটা আর্টারি, ভেন, ক্যাপিলারি, কত কিছু আছে সারা দেহে যারা রক্ত নিয়ে যাচ্ছে প্রত্যেকটা কোষে। তো সেই রক্তের নালিতে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে তো একটা ডাক্তার দেখাতে হবে যে ওই ব্যাপারে বিশেষজ্ঞ। আবার শিরার বিশেষজ্ঞ হয়? এন্ডোভাস্কুলার সার্জন। হ্যাঁ, ইয়েস। তো নিয়ে এসছি, কোনো চিন্তা নেই, চিন্তা আসান করে দেবেন ডক্টর সৌরভ চক্রবর্তী আজকে আমাদের সাথে আছেন। উনি একজন এন্ডোভাস্কুলার সার্জন। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, ওরা তো গায়ের রক্ত ঠিকঠাক চলছে একদম। ডাক্তারবাবু, সবার আগে দুজন ডাক্তারবাবু মিলে কথা বলবেন, আমি জানি আমি এখানে পুরো পুরো মাথার উপর দিয়ে যায়, আমি জানি আমার মতন আপনাদেরও একই ব্যাপার হচ্ছে। এই ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার সার্জারি, তারপর কি বলেন ডাক্তার? এন্ডোভাস্কুলার কি বলেন? এন্ডোভাস্কুলার এইগুলো আদতে খায় না মাথায় দেয় আমরা জানি না। যে হৃৎপিণ্ডের রোগ আমরা জানি, কিডনির অসুখ জানি, পেটের অসুখ জানি, সবই জানি, মাথার অসুখও জানি, কিন্তু এই যে শিরা উপশিরায় যে রোগ হয় এবং তার আবার স্পেশালাইজড ডাক্তারবাবু হয়, তারা কি চিকিৎসা করে
সেটা একটু সবার আগে সহজে বুঝে নিই। তো ওই শিরার কি কি রোগ হয়, এই যে ভাস্কুলার ডিজিজ? অ্যাকচুয়ালি আমাদের ধরুন হাড়ের যেমন রোগ হয়, আমাদের শরীরের ব্লাড ভেসেলসের রোগ হয়, সো এই সমস্ত জিনিসই সিস্টেমের এক একটা রোগ। আর্টারি এবং ভেনের যেরকম মানে রোগ হচ্ছে সেটাকে মূলত ভাস্কুলার সার্জনরা ট্রিট করে। তো আমাদের শিরার কাজ হচ্ছে রক্তকে হার্টে ফেরত আনা, আর ধমনীর কাজ হচ্ছে রক্তকে নিয়ে যাওয়া। তো এই দুটোতে যখন কোনো কারণে রোগ হয় বা আটকে যায় সেটাকেই ভাস্কুলার সার্জনরা ট্রিট করে। আর ভাস্কুলার সার্জনদের মধ্যে একটা ট্রমা বা অ্যাকিউট পার্ট থাকে, মানে ধরুন কারোর অ্যাক্সিডেন্টে ইনজুরি হয়েছে, তার ইমার্জেন্সি ভেন বা আর্টারি রিপেয়ার করতে হবে, সেই সার্জনটা অনেক সময় ট্রমা সার্জনরা বা ইমার্জেন্সি সার্জনরা করে থাকেন। আর এন্ডোভাস্কুলার সার্জনটা হচ্ছে ক্রনিক কেসে, মানে সেটা নন ট্রমেটিক ভাস্কুলার ডিজিজ যেগুলো হচ্ছে, সেটা ডিভিটি হতে পারে, ভেরিকোজ ভেন হতে পারে, কোনো কারণে থ্রম্বোসিস হতে পারে, সেইগুলো চলে আসে ভাস্কুলার সার্জারির এন্ডোভাস্কুলার পার্টে। তো আমি এই এন্ডোভাস্কুলার পার্ট নিয়েই কাজ করছি আপাতত। আচ্ছা, যখন আমরা আমাদের বোন স্ট্রাকচার দেখি আমাদের হিউম্যান বডির, সেটা তো খুব ফ্যাসিনেটিং। এই যখন কঙ্কালটা দেখি যে এই হাড় আছে, এবার যখন আমরা আমাদের ভেন স্ট্রাকচারটা দেখি ওটা আরো বেশি ফ্যাসিনেটিং। মানে একটা অদ্ভুত বড় গভীর জালের মতো দেখতে লাগে ওই অ্যানাটমিটাকে। তো কত আমাদের শরীরে শিরা উপশিরা। এক্স্যাক্টলি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার বাড়িতে কটা পিলার আছে আপনি জিজ্ঞেস করলে গুনে বলতে পারবেন, কিন্তু যদি আমি জিজ্ঞেস করি আপনার ইলেকট্রিকের যে মিস্ত্রি ছিল সে কটা তার ইউজ করেছে, আপনি বলতে পারবেন না। সো সেইখানেই ভাস্কুলার সার্জারিটা চলে আসছে। বাড়ির যেমন পিলার থাকে, দ্যাট ইজ বোন, কিন্তু বাড়ির যেমন জলের লাইন থাকে, ইলেকট্রিকের লাইন থাকে, সেগুলো হচ্ছে ভেসেলস। তার মধ্যে আর্টারি রয়েছে, ভেন রয়েছে, এবং সেটা যদি আটকে যায় তখন আপনাকে কলের মিস্ত্রিকেই বা ইলেকট্রিকের মিস্ত্রিকেই আনতে হবে। আর দ্যাট ইজ আওয়ার ওয়ার্ক। আমরা ভাস্কুলার সার্জারিতে ওই রকম লাইন নিয়েই কাজ করছি। বুঝতে পারলেন? সহজে বুঝিয়ে দিলেন ডাক্তারবাবু। অর্থাৎ যেরকম বাড়ির পিলার, ইট এইগুলোকে আমরা হাড় ধরছি, সেরকমই ওই যে ওয়্যারিংয়ের কাজ হয় না বিভিন্ন বাড়ির মধ্যে, তার গেছে এদিক ওদিক দিয়ে, পাইপ গেছে এদিক ওদিক দিয়ে, তো সেই ওয়্যারিংটাকেই বলা হচ্ছে এই ভাস্কুলার সিস্টেম আমাদের। আর সেটা নিয়েই আজকে কথা হবে। এবার হবে এন্ডোভাস্কুলার বিষয়টা নিয়ে। এক্স্যাক্টলি। এবার এই যে ওয়্যারিংয়ের কোন পোর্শনটাকে আমরা এন্ডোভাস্কুলার বলবো? হ্যাঁ, যখন আমরা ভেনের ভেতর দিয়ে গিয়ে কাজ করছি, মানে ধরুন ট্রমা বা অ্যাকিউট কেসে তখন কোনো ইনজুরির জন্য লাইনটা ছিঁড়ে গেছে, তো তখন আমাদেরকে বাইরে থেকে সেইখানে লাইনটাকে রিপেয়ার করতে হয়, মাইক্রোস্কোপের ইউজ করতে হয় যদি খুব ছোট ভেন বা আর্টারি হয়, কারণ কমিউনিকেশন থাকতেই হবে। আমরা সেই কমিউনিকেশনকে মানে বন্ধ করতে পারবো না। যদি বন্ধ হয়ে যায় দ্যাট পার্ট উইল লস্ট, মানে ওই জায়গাটা থাকবে না। সো উই হ্যাভ টু মেনটেন দ্য কমিউনিকেশন ইন এ অ্যাকিউট ওয়ে। সেক্ষেত্রে আমরা বাইরে থেকে ঢুকি। কিন্তু যেটা ধরুন ক্রনিক রোগ, যেমন ধরুন ডিভিটি বা ভেনাস প্রবলেমে ভেরিকোজ ভেন, সেক্ষেত্রে আমরা এটাকে ভেতর থেকে ম্যানেজ করতে পারি। কীরকম? মানে ওই পাইপটাকে আমি ঠিক করব দূর থেকে ঢুকে, যেখানটা ভালো আছে সেইখান থেকে ঢুকে আমি রোগগ্রস্ত জায়গাটায় যাব এবং রোগটাকে আমরা ওখান থেকে বন্ধ করব বা বাইপাস রুট করব। এই যে ভেতর থেকে যাওয়া, দ্যাট ইজ এন্ডোভাস্কুলার, মানে আমি এন্ডোভেনাস ওয়েতে গিয়ে জিনিসটাকে রিপেয়ার করছি। ভেরিকোস ভেন কি জিনিসটা? আমাদের যে ভেনাস সিস্টেম আছে সেটা প্রথমেই দুটো ভাগে আমরা ভাগ করি, ডিপ ভেন্স এবং সুপারফিশিয়াল ভেন। ডিপ ভেনটা হচ্ছে মেন রাস্তা বা বাইপাসের মতো, আর তার সাথে সাইড রাস্তা বা ফুটপাথের মতো হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ভেন। তো যখন আমাদের ডিপ ভেনে কোনো কারণে রোগ হয় সেটাকে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বা এই ধরনের ভেবে থাকি। যখন সুপারফিশিয়াল ভেনে হয় তখন সেটাকে আমরা ভেরিকোজ ভেন বলি। তো এই ভেনগুলোর মধ্যে ভালভ থাকে। ধরুন একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার তো সমস্ত জিনিস যেমন নিচে পড়ে, রক্তটাও নিচে পড়ার কথা, কিন্তু সেটা পড়ে না। কেন? কারণ বিভিন্ন স্তরে ভালভ সেটাকে আটকে রাখে। তো সেই যে ভালভটা, সেটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু রক্ত ফেরত চলে আসছে, যেটা আসার কথা নয়। দ্যাট ইজ ভেরিকোজ ভেন। এই ভেরিকোজ ভেনটা সুপারফিশিয়াল ভেন বা রিফ্লাক্সটা সুপারফিশিয়াল ভেনে বেশি থাকে, তার কারণ ওখানে রক্তের গতিবেগ কম। আপনি দেখবেন যদি কোনো দিন ড্রেনের দিকে তাকান, যেইখানটা জলটার ফোর্স বেশি ওখানে কিন্তু ময়লা জমছে না, যেখানে ফোর্স কম সেখানে ময়লা জমছে। ডিপ ভেনে ফোর্স প্রচুর থাকে, ওই জন্য ডিপ ভেনে রক্ত চলেই যাবে, সে পুল করে চলে যাবে। কিন্তু যেহেতু সুপারফিশিয়াল ভেনে ফোর্সটা কম থাকে, ভালভ খারাপ হলে ওখানেই রক্ত জমে। আর ঠিক যেমন ড্রেনে ময়লা জমে, ওখানেও আমাদের শরীরের ব্লাড থেকে যে হিমোসিডেরিন কেমিক্যালগুলো আসে, যে দূষিত পদার্থগুলো আসে, ওগুলো জমতে শুরু করে, সেখান থেকে ডিজিজটা আস্তে আস্তে বাড়তে থাকে। দ্যাট ইজ ভেরিকোজ ভেন। সুপারফিশিয়াল বলছেন, তার মানে আমি বাইরে থেকেই জিনিসটা দেখতে পাবো। হ্যাঁ।
তার চেহারাটা কেমন হবে ভেরিকোজ ভেনের? মূলত ভেরিকোজ ভেন বলতেই আমাদের চোখের সামনে যে পিকচারটা ভেসে ওঠে যে একটা মানুষের পায়ে শিরা ফুলে রয়েছে, তো সেই শিরা ফোলাটা হচ্ছে প্রাইমারি আইডেন্টিফিকেশন। কিন্তু ভেরিকোজ ভেনের 40% থেকে 50%ও কখনো কখনো দেখি আমরা পেশেন্ট হচ্ছে মহিলা। ইভেন তারা মানে হাউসওয়াইফ বা বাড়িতে থেকে থাকেন তাদের ক্ষেত্রেও। তার কারণটা কি, তাদের দাঁড়িয়ে থাকার পরিমাণটা বাড়িতে কাজ করতে বা রান্না করতে গিয়েও অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো এনাদের ক্ষেত্রে দেখা যায় কি, তাদের সফট টিস্যুটা বেশি থাকার জন্য, ওই ভেনটা সফট টিস্যু তলায় থাকার জন্য ভেনটা বাইরে থেকে বোঝা যায় না। তো সেই ধরনের ক্ষেত্রে পেনটা আমাদের বেশি সিমটম হয়ে দাঁড়ায়, যে ব্যথা হচ্ছে দাঁড়িয়ে থাকলে। আর কিছু ক্ষেত্রে কি হয়, যে ওই যে বললাম রক্তের মানে বাজে পদার্থগুলো সেগুলো এসে আমাদের চামড়ায় জমা হয়ে কালো দাগ তৈরি করে। প্রথমে কালো ছোপ ছোপ দাগ তৈরি করে, তারপর সেটা ইচিং হয়, ইনফেকশন হয়, কোনো কারণে কেটে গেলে আর সারছে না। সো দিস আর দ্য সিমটম, যেগুলো দেখে আমরা ইনিশিয়ালি দেখেই বুঝতে পারবো যে এনার একটা ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজ রয়েছে। এই যদি দেখা যায় যারা খুব ফর্সা, যারা এমনি দেখতে পায়, যে হঠাৎ করে আয়নায় হয়তো দেখতে পেলো যে আরে আমার তো পিছনের দিকের ইয়েগুলো কেমন দড়ির মতো একা বেঁকা হয়ে আছে, সেই সময় কি ডাক্তার দেখানো উচিত? হ্যাঁ, বেসিক্যালি কি হয়, যারা বিশেষ করে ফর্সা তাদের ক্ষেত্রে C1 স্টেজ থেকে, মানে একদম ভেরি মানে যখন ইনিশিয়েশন হচ্ছে সেই সময় থেকে ভেরিকোজ ভেনটা প্রমিনেন্ট হয়। তো ওটাকে আমরা ক্লিনিক্যালি C1 স্টেজ বলি। ওখানে কি হচ্ছে, আমরা কথার সূত্রে এটাকে স্পাইডার ভেন্স বলি। অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল টার্ম হচ্ছে রেটিকুলার ভেন্স, মানে 1 থেকে 3 মিলিমিটারের মধ্যে যে ভেনটা দেখার কথা না সেটা ডায়ালেট করছে, আর সেখানে হিমোসিডেরিন জমে জালের মতো দাগ তৈরি করছে। তো এটা যেহেতু ইনিশিয়েশন, এখানে আপনার কোনো ব্যথা হয়তো তার হবে না, খালি জাল রয়েছে, বাট সেইখান থেকে এটা ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সেই মানুষটির আর ভেরিকোজ কখনোই হবে না, যদি মেনটেন করতে পারে। আচ্ছা, এই ভেরিকোজ ভেনের সমস্যা মানে সবাই তো আর বুঝতে পারে না। সবার আগে পায়ে হয়তো ব্যথা হচ্ছে, তো সে তখন তার পাশে একটা যে ডাক্তার রয়েছে, ডাক্তারবাবু আমার পায়ে ব্যথা হয়, আমার এখানে ব্যথা হয় বলে সে গিয়ে টপাটপ ওষুধ খাচ্ছে। যে আদতে এটা যে কোনো ভাস্কুলার প্রবলেম, পায়ে ব্যথা মানে কেউ বুঝতে পারে না। সবাই ভাবে বোধহয় এটা বয়সকালে হাড়ের প্রবলেম। একদম। তো কি করে ব্যথা থেকে আমি বুঝবো যে এটা আদতে আমার কোনো একটা ভাস্কুলার প্রবলেম হচ্ছে? একদম, এইখানেই আমাদের অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি জরুরি, যে কারা বুঝবেন যে এটা হাড়ের ব্যথা নয়। হ্যাঁ, তো প্রথমে আমি ব্যথা দিয়ে শুরু করি। মানুষের পায়ে ব্যথা মূলত 3টে কারণে হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন কারণ দ্যাট ইজ অর্থোপেডিক। তো ধরুন কোনো পুরনো ইনজুরি হলো, কোনো কারণে আপনার স্পাইনের গ্যাপ কমে গেছে, খুব কমন ব্যাপার, মানে লো বডি এক, লোয়ার বডি এক যাকে বলে। তারপর আপনার র্যাডিকুলোপ্যাথি বলে। এইগুলো মানে হচ্ছে সেগুলো আমার হাড়ের ক্ষয়ে যাওয়ার জন্য অস্টিওআর্থ্রাইটিস বা কোনো কারণে নার্ভ কম্প্রেশনের জন্য পেন হচ্ছে। এরপর নেক্সট যে ব্যথার পার্টটা আসছে সেটা হচ্ছে নার্ভের পেন, বলে না নিউরোলজিস্টের কাছে যাচ্ছি নার্ভের পেন। তো নার্ভের পেনটা ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু দেখা যাচ্ছে বহু পেশেন্ট এমন আছে যারা হাড়ের ডাক্তারবাবুকে দিয়ে এই যে বিষয়গুলো আমি বললাম ওটার চিকিৎসা করছেন, আর নার্ভের ডাক্তারবাবুরও চিকিৎসা করছেন, সুগারেরও চিকিৎসা চলছে, কারি এই পেন কিলার খাচ্ছেন, কিন্তু সারছে না। তো তখন বুঝতে হবে এখানে কিন্তু ভেরিকোজ ভেন বা ভেনাস ডিসঅর্ডারের প্রবলেম রয়েছে। তো আপনারা ইনিশিয়ালি জেনারেল ফিজিশিয়ানের কাছেই যাবেন, তারা ট্রাই করবে, তারা এক্সরে করে ইনিশিয়ালি বুঝতে পারবে অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা, সুগার ট্রিটমেন্ট করতে পারে, প্রেগাবালিন জাতীয় ওষুধও আমরা আজকাল তো ওষুধের দোকানে গেলেই দেওয়া হয় নিউরোপ্যাথিক পেনের জন্য। কিন্তু যদি আপনার পেন 1-2 মাসের মধ্যে না কমে, আপনি পেন কিলারটা কন্টিনিউ না করে দয়া করে কোনো সার্জন ডাক্তারের কাছে যান, যে ভেরিকোজ বা ভেনাস ডিসঅর্ডার আছে কিনা বোঝার জন্য। যে সমস্ত পেশায় দিনের বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ দাঁড়িয়ে থেকে তাদের কাজ, তো তাদের কি কি ভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি করতে পারে তারা? আমার কাছে যারা পেশেন্ট আসে বা আমার মতো ডাক্তারবাবুদের কাছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই দাঁড়িয়ে থাকার জনিত পেশা নিয়েই তারা আসছে। পুলিশ, টিচার, হ্যাঁ, প্রফেসর, তো সেখানে কুকরা। তো সেখানে দাঁড়িয়ে কি ব্যাপারটা, প্যাথোলজিটা কি দাঁড়ায়, যে আমার এক তো ভালভ ইনকম্পিটেন্সির জন্য ব্লাড জমছে, তারপরও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য একদমই ব্লাড পুল করতে পারছে না। তো সেক্ষেত্রে পেন হতে শুরু করে এবং র্যাপিডলি প্রোগ্রেস করে। সো সেক্ষেত্রে পেশেন্টদেরকে অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে এবং যে স্টেজে আছে সেখানেই ব্যাপারটাকে লিমিট করতে হবে। কারণ আজ থেকে যদি আমি মানে 15 বছর আগে যাই, তখন ভেরিকোজ ভেনের কোনো উন্নত চিকিৎসাই ছিল না। তখন আমার যিনি স্যাররা ছিলেন তারা বলতেন যে ওকে দাঁড়িয়ে থাকতে বারণ কর। আমি পেশেন্ট দেখছি, আমার স্যার বলছে লিখে দে যেন দাঁড়িয়ে থাকে, কাজ না করে, হ্যাঁ লিখে দে যাতে প্রলং স্ট্যান্ডিং তার না হয়। কিন্তু এখন সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়।
আমি যদি পা তুলে 4 ঘন্টা শুয়ে থাকি, আমার ব্লাড যেটা জমছে পায়ে সেটা রিভার্স করেই যাবে, কারণ ইট ইস ডিউ টু গ্র্যাভিটি অনলি, মানে কজ অফ মানে ডিজিজে গ্র্যাভিটি চলে আসে। তো আমি যদি 4 ঘন্টা করে রোজ শুয়ে থাকতে পারি তাহলে রোগটা কমে যাবে, কিন্তু হচ্ছে উল্টো, আমি কাজে যাচ্ছি, আমার ডিউটি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা, তাহলে তো রোগটা বাড়তেই থাকবে। অতএব যারা এমন পেশাতে আছেন বা বাড়ির গৃহিণীরা যারা রান্নাও করছেন, ওনার নিজের অজান্তে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকছেন। আবার অনেক এরকম পেশাও আছে যাদেরকে বাধ্য করা হয় যাতে তারা বসতে না পারে, একদম। মানে সরি কিছু Security। মনে করবেন না, সিকিউরিটি গার্ড তো আছে, তাও তারা সিকিউরিটি গার্ডও বসতে পারে। যারা এই যে শপিং মলে যারা কাজ করেন, যারা মানে আছেন যুক্ত, এরা তো সব সময় দেখি দাঁড়িয়ে ঘুরে আছে। বেড়াচ্ছে, দাঁড়িয়ে আছে, এদের কোনো বসার জায়গাও নেই। তাহলে আপনি যে জিনিসটা বলছেন, মানে মানবিকতার দিক থেকে আমি বলছি, বা তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা জায়গায় কি এরকম বসার অন্তত কিছুক্ষণের জন্য বসার ব্যবস্থা করা উচিত? এই নিয়ে আমি দুটো কথা বলবো। এক, যে অবশ্যই বসার ব্যবস্থাটা রাখা উচিত, এতটা অমানবিক হওয়া উচিত না যে তার বসার ব্যবস্থা করবে না। এটার একটা স্ক্রিনিংও করা উচিত। আজকে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আপনি রেডিওলজি ডিপার্টমেন্ট দেখেন, ওদের সবার কাছে একটা মানে ইন্ডিকেটর আছে। সেই ইন্ডিকেটরে রেডিয়েশন মাপা হচ্ছে, সারা বছরে তার কতটা রেডিয়েশন এক্সপোজার হচ্ছে। এখন আমাদের কর্পোরেট হসপিটাল কলকাতায় যেগুলো আছে, ইভেন বড় বড় এসএসকেএম এর মতো গভর্নমেন্ট হসপিটালেও ওই ইন্ডিকেটর ইউজ করছে, এটা আমার নিজের দেখা এক্সপিরিয়েন্স। কিন্তু আপনার চোখের সামনে পাড়ায় যে ল্যাবে এক্সরে মেশিন রয়েছে, সেখানে কিন্তু এখনো সেটা আসেনি। সো এই ধরনের অ্যাওয়ারনেস যেমন উচিত তাদেরকে এই স্ক্রিনিং করা, তেমন আমি সমস্ত মানুষকে বলবো, যদি আপনার অফিসে এরকম কর্মী থাকে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যে তাকে দাঁড়িয়ে থাকতে আপনারা কাজের জন্য বলছেন যে তাকে দাঁড়িয়েই থাকতে হবে, তার 6 মান্থস অন্তর স্ক্রিনিং করা উচিত পায়ের। কারণ তাকে যদি 10 বছর 20 বছর দাঁড়িয়ে করে চাকরি করতে হয়, আর সে যদি সেই স্ক্রিনিং না করে, তাহলে তার ভেরিকোজ ভেন বা ভেনাস ডিসঅর্ডার হতে বাধ্য। বিশেষ করে এমন একটা পেশা যেমন পুলিশ, মানে একদম। ট্রাফিক পুলিশ, তারা তো আর বসে জিনিসটাকে সামলাতে পারবেন না। ইভেন যখন এনাদেরকে মানে ইউনিফর্ম ঠিক করা হয়েছিল, তখন কিন্তু সবাইকে বিলোনি স্টকিংস, মানে ওনাদের মোজাটা পুরো অন্যরকম, পুলিশদের যে জুতো সেটা অন্যরকম, পুলিশদের যে মোজা সেটাও অন্যরকম, নার্সিং স্টুডেন্টদের যারা ডিউটি করছে তাদেরকে যে জুতো ইউজ করে তারা ওয়ার্ডে মানে ইউনিফর্মে, সেটা অন্যরকম, এবং তাদেরও সেক্ষেত্রে মোজা রয়েছে। সো যখন আমরা তাদের ইউনিফর্ম ঠিক করেছিলাম আজ থেকে অনেক অনেক বছর আগে, পূর্বপুরুষেরা তারা কিন্তু সেটা ভেবেছিল। রাদার এখন আমরা ভাবছি না যে এটার পর আর কি করব। আমি তাকে মোজা পরতে বললাম, দ্যাট ইজ ওকে, কিন্তু তার ডিজিজ গ্রো করছে কি না সেটাও দেখা উচিত। আমি তো বলবো এটা পার্ট অফ মানে থাকা উচিত, মানে প্রোটোকল থাকা উচিত। এই যে ভাস্কুলার ডিজিজের সাথে হঠাৎ করে মোজার গল্প চলে এলো, এই কম্প্রেশন স্টকিংস, এইটা কেন? মানে আপনি বললেন যে মোজাটা ডিজাইন করেছি, তো মোজাটা এরকম হাঁটুর, এখন তো লোকে এরকম মোজা পড়ছে, মোজা দেখাই যায় Ankle length, হ্যাঁ। অ্যাঙ্কেল লেন্থ মোজা পড়ছে। না না, তো কেন, কি কাজ, কি উপকারে আসে? এখানে পুরো মেকানিজমটাই আলাদা। অ্যাঙ্কেল অবধি যে মোজা, সেটা আমার খালি পাকে বা পায়ের শৌখিনতার জন্য বা পাকে তলাটাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু আমাদের পায়ে কাপ মাসেলটাকে সেকেন্ড হার্ট বলা হয়। তো এই কাপ মাসেলটা পুরো রক্তটাকে পাম্প করছে, ভগবান আমাদের যে শরীর দিয়েছেন সেটাকে ওইভাবেই তৈরি করা। সো এই কাপ মাসেলটাকে সাপোর্ট দিতে হবে, এটাই হচ্ছে মোজার মেকানিজম। মানে আমাদের বাড়িতে প্রথম যে ব্যারিয়ার, যেটা গেটওয়ে, যে রোগকে আমি ঢুকতে দেব না, সেই গেটওয়েটা হচ্ছে স্টকিংস। যদি আমি কাপ মাসেলকে ধরে রাখি টাইট করে, কোনো সাপোর্ট দিয়ে রাখি, তাহলে আমার ওই রোগটা শুরু হবে না অ্যাটলিস্ট, বা বাড়বে না। হ্যাঁ, কিন্তু ওটা না দেওয়া মানে আমার কাছে কোনো প্রোটেকশনই নেই। মানে আপনার মোবাইল উইদাউট পাসওয়ার্ড, এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট বুঝতেই পারছেন, এইটা হচ্ছে এখন তো ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যাটও করতে পারবেন। এই যে আপনি বললেন আমাদের পায়ের কাপ মাসেলকে সেকেন্ড হার্ট বলা হয়, মানে দ্বিতীয় হৃৎপিণ্ড, এটা কেন বলা হয়? দেখুন, হার্টের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা। আমাদের শরীরে মানে বাড়িতে যে পাম্প মেশিন থাকে সেটা ইলেকট্রিকে চলে, আমাদের হার্টটা চলে হচ্ছে ওই এসএ নোড এভি নোডের জন্য। তো এই যে পাম্প করছে তার জন্যই সারা শরীরে রক্তটা যাচ্ছে। যে মুহূর্তে হার্ট বন্ধ, পাম্প বন্ধ, রক্ত যাওয়া বন্ধ, মানুষ ডেড। তো এই জিনিসটাকে অ্যাসিস্ট করার জন্য ভগবান আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছে, পায়ের কাপ মাসেল। কারণ হার্ট এটা মেন হেড অফিস সামলাচ্ছে, হার্ট আমাদের শরীরের ভেতরে মেন যে পাচনতন্ত্র ওটাকে সামলাচ্ছে, লিভারকে সামলাচ্ছে। এবার পায়ে কোমর থেকে যে রক্তটা যাচ্ছে, ওটার যদি একটা ওই ট্রান্সফরমার না থাকে, তাহলে ইলেকট্রিক গ্রামে পৌঁছবে না।
তেমনি পায়ের রক্ত সঞ্চালনটা হবে না। তো এই যেমন মেন ইলেকট্রিক অফিসের থেকে ট্রান্সফরমার লাগানো থাকে, ভগবান সেরকমই আমাদেরকে কাপ মাসেল দিয়েছে, সেটা ট্রান্সফারের মতো রক্তটাকে আরেকবার ঠেলে দিচ্ছে। এই যে ঠেলে দিচ্ছে তাহলে রক্তটা হার্টে আসছে, ফ্রেশ অক্সিজেন যাচ্ছে, পা ভালো থাকছে। এবং এটাকে প্রোটেক্ট করাটা খুব দরকার। আজকে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, সবাই খেলা দেখছেন, মোজাগুলো লক্ষ্য করেছেন? প্রত্যেকটা ফুটবল প্লেয়ারের মোজা কিন্তু এমনভাবে প্রোটেক্ট করা রয়েছে যাতে তার পায়ে কোনো রোগ না হয়। দেখবেন বেশিরভাগ ফুটবল প্লেয়ার নি অবধি মোজাটাকে তুলে রেখেছে যাতে অ্যাব্রেশন ইনজুরি না হয়। অনেকে কাপ মাসেলে প্যাড ইউজ করেছে, তার কারণ সে জানে যে আমাকে বেশি দৌড়তে গেলে দ্যাট ইজ নিডেড, আমার কাপ মাসেল যত টাইট থাকবে তত আমি বেশি রান করতে পারবো। সো এইগুলো দেখতে হবে। ছোটবেলায় আমি ভাবতাম যে ক্রিকেট প্লেয়াররা ফুল প্যান্ট পরে রয়েছে, ফুটবল প্লেয়াররা কেন হাফ প্যান্ট পরে রয়েছে, সো তাদের দৌড়তে সুবিধে হয়। তো মোজাটাও সেই কারণে যাতে তার পা ভালো থাকে। আমরা আমাদের দ্বিতীয় হৃৎপিণ্ড কাপ মাসেলের খেয়াল কিভাবে রাখবো, কি কি এক্সারসাইজ? দেখুন, বেসিক্যালি এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে ওয়াকিং। মানে ওয়াকিং, রানিং, ট্রেডমিল হোক, বাইরে বেরিয়ে হোক, এর থেকে ভালো এক্সারসাইজ কিছু হয় না। তবে এটাও ঠিক কথা, অনেকে জিমে গিয়ে অনেক বেশি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার দেওয়া এক্সারসাইজ করে, সেটা ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কর। কেন? কারণ আমার পা আর হার্টের মাঝখানে রয়েছে পেট। এবার আমি পায়ের এই পেটের মাসেল স্ট্রং করার জন্য এমন কোনো এক্সারসাইজ করলাম যেটা মাঝখানে এত চাপ দিচ্ছে যে রক্ত আরও পৌঁছচ্ছে না, সেটা কিন্তু প্রবলেম করে। এই জন্য যারা জিম ট্রেনার বা মানে পুরো অ্যাক্টিভলি জিমে এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রেও ডিভিটি হয়। তার কারণ হচ্ছে এটা, তাদের পেটে এতটা চাপ দিচ্ছে সে, যার পায়ে রক্ত এমনি আটকে যাচ্ছে। তো সেইটা আপনার জিম ট্রেনারের সাথে আপনার কথা বলতে হবে। আজকাল তারা খুব ভালোভাবেই সেগুলো ম্যানেজ করে যে কার কোন ধরনের এক্সারসাইজ করা উচিত, কার করা উচিত নয়। বাট অ্যাজ এ মানে ফিজিশিয়ান বা সার্জেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সেটা করুন, তাহলেই প্রবলেম সলভ হবে। আচ্ছা ডাক্তারবাবু, এক্ষুনি আপনি যে বললেন এই ব্যাপারটা, একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল যে ইউরোপিয়ানদের এই যখন এইরকম কোনো ভেনাস এইরকম যখন কোনো ডিজিজ হয় তখন ওদের খুব কম সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হয়, এই সব ওষুধপত্র বা এই যে জিনিসগুলো বলেন এগুলো দিয়েই ম্যানেজ করা যায়। আর আমাদের ক্ষেত্রেই বেশি সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার হয় কেন? এই এটা কি ডাক্তারগুলো গরিব বলে আমাদের খালি সার্জারি লিখে দেয়? ব্যাপারটা ওরকম ভাবে ভাবা যায়, তবে তার আগে ক্লিনিক্যাল বটটা আলোচনা এগুলো আমি মজা করে বলছি, আমার কথা সিরিয়াস নেবেন এইবার, যাতে আপনারা একটু শান্ত হয়ে বোঝেন ব্যাপারটা। এবার ডাক্তার বলছেন। তো বেসিক্যালি আমাদের যে ট্রাঙ্কাল ওবেসিটিটা রয়েছে আর আমাদের যে লাইফস্টাইলটা রয়েছে, সেটা হচ্ছে মেন আমাদের ডিজিজ ফ্যাক্টর। তো একটা ইউরোপিয়ান মানুষ সে সারাদিনে যতটা সাইকেল চালায়, যতটা হাঁটে, সেটা আমরা ইমাজিন করতে পারি না। যে কোনো জায়গায় যে কোনো বাঙালি, সবচেয়ে তো আরামপ্রিয় আমরা, আমি নিজেও আরামপ্রিয়, হ্যাঁ, আমার ওই জন্য এরকম অবস্থা। সো এই যে মানে হাঁটা চলাটা, যদি আমি বেড়াতে গিয়ে সিম্পল দেখি যে একটা ইউরোপিয়ান সেখানে বেড়াতে গিয়ে কতটা হাঁটছে, তাহলেই বুঝতে পারবেন যে তাদের ক্ষেত্রে এই ধরনের ভেনাস প্রবলেম ম্যানেজ করা কতটা সহজ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি একবার সিঙ্গাপুর গেছিলাম, তো ওখানে ওই ম্যারিনা বে যে হোটেলটা আছে, ওর উপর একটা স্কাইডেক আছে, ওখানে সবাই যায়। ওই স্কাইডেক থেকে নেমে একটা ব্রিজ আছে, হেলিক্স ব্রিজ বলে, সে তার উল্টো দিকে আবার হোটেল। তো নেমে যথারীতি আমার অভ্যাস কি, কোথাও বেরিয়েছি এবার ক্যাব করব, ওখানে ক্যাব খুব স্মুথলি আসছে। ওই হেলিক্স ব্রিজটা প্রায় 500 মিটার এবং তারপর আরও মানে 1.5 কিলোমিটার মতো রাস্তা। তো ওখানে দেখছি ক্যাব আসছে না, খালি খালি একটা পপ আপ আসছে যে মেডিকেল ইমার্জেন্সি। তো আমি নো করছি। তারপর আমি লক্ষ্য করলাম যে আমার ছাড়া আর কেউ ওখানে ক্যাব করতেও চাইছে না, সবাই হাঁটছে। তারপর আমি বুঝলাম যে ওখানে লেখা রয়েছে হেলিক্স ব্রিজের ওপর সিঙ্গাপুর ওয়াক অ্যাওয়ে, সো ওটা হাঁটার জন্য। তো ওই রাস্তাটা আমরা বাঙালিরা হাঁটার কথা ভাবতে পারছি না, আর ওই রাস্তাটা হাঁটার জন্য, দ্যাট ইজ ইউরোপ। আমার কাছে প্রচুর পেশেন্ট এমন আসে যাদের বাড়ির ছেলেমেয়েরা ইউরোপে চাকরি করছেন, তারা ওখান থেকে অবশ্যই ডিজিজ প্যাটার্ন দেখে আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এটা কি অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় না? আমার বন্ধু এখানে আছে এনএইচএতে, উনি সার্জেন, উনি বললেন আমরা তো এখানে ফ্ল্যাভিনয়েডস দিয়ে এটাকে মোজা পরে ঠিক রাখি। আমি বললাম আপনি যদি আপনার বাবা মাকে হাঁটাতে পারেন তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। এইটা হচ্ছে লাইফস্টাইলের ডিফারেন্স। যদি, আর এটা একদিনে হয় না, দ্যাট ইজ এ মাইন্ডসেট। না, আমি তো দেখেছি এখন বড় বড় কমপ্লেক্সে লোকে
বাড়ি থেকে বেরিয়ে সুইমিং পুল বা জিম অব্দি যায় একটা গলফ কারে করে। আমাকে এটাই বলে যে ডাক্তারবাবু আমি জিম জয়েন করবো এই আমি ভাই হাঁটুন, বাজার করতে যান সবার আগে। হ্যাঁ, বাজার যেতে গেলেও যে 2 কিলোমিটার হাঁটা হচ্ছে সেটা সবার আগে শুরু হোক। বাঙালির প্রবলেমটা কি, বাঙালি সকালবেলা থেকেই না ফার্স্টে ভেনিজুয়েলা চলে গেল, তারপরে ইউএসএ ঘুরে, মানে এত সারা পৃথিবীর সব প্রবলেম মাথায় থাকে, তারপর ফিরে আসার পরে তখন আর হাঁটাটাই ভুলে যায়। এটা একটা প্রবলেম। সবার আগে সকালে চায়ের দোকানে যাওয়াটা বন্ধ করুন, ওখানেই সব সমস্যা লুকিয়ে রয়েছে। এই যে এত পৃথিবীর প্রবলেম নিয়ে আলোচনা হয়, আমরা কোথাও নিজেদের প্রবলেম গুলো ভুলে যাই যে আচ্ছা ওই যে ডাক্তারবাবু যেটা বললেন রাশিয়া এই হয়েছে দেখো, আর ভেনেজুয়েলা এই হয়েছে, এই যে আপনার যে এই জুয়েলাগুলো আর অমুক রাশিয়াতে এই হচ্ছে, সেগুলো আপনারা কখনো খেয়াল করছেন না। এইবার আসি ভাস্কুলার সার্জারিতে। তো এই এন্ডোভাস্কুলার সার্জারিতে এই যে ভেরিকোজ ভেনের যে সার্জারি করা হয়, সেটা কি কি রকম ভাবে করেন আপনার? তো মূলত ভেরিকোজ ভেনের যে প্রসিডিওরগুলো আমরা করি সেগুলো সিমটম ডিপেন্ডেন্ট, যে একটা পেশেন্টের পেন হচ্ছে, একটা পেশেন্টের পায়ে কালো দাগ হচ্ছে, বা তার ঘা হচ্ছে, বা কোনো কারণে ভেন রাপচার হয়ে ব্লিড করেছে। তো এক্ষেত্রে প্রসিডিওরগুলো এখন খুবই মানে আধুনিক হয়ে গেছে। আমরা সবাই এন্ডোভেনাস ওয়ে ইউজ করি। এন্ডোভেনাস ওয়েতে আপনার কোনো রকম কাটাছেঁড়া কিছু ব্যাপার নেই, কোনো সেলাই করা হয় না। মূলত 3টে প্রসিডিওর আছে, ইভিএলএ বা এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন, ইভিআরএফ বা এন্ডোভেনাস রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আর এটা হচ্ছে ভেনাসিল গ্লু থেরাপি। সেখানে সায়ানো অ্যাক্রালাইট গ্লু দিয়ে সেই ভেনটাকে বন্ধ করে দেওয়া হয়। আঠা দিয়ে দেয়। আঠা দিয়ে দেয়। আর এটা খুব দামি, সহজ ফেভিকুইক না। মানে অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু আঠা তো আঠাই, না এটা ওরকম নয়, এটা ইম্পোর্টেড হয়ে আসে। ময়দাগুলো আমি বানিয়ে দিচ্ছি। ওই ডাক্তার সাইরাক্লিন গ্লুটা একটু দেবেন, বাড়িতে একটা কাচের জিনিস ভেঙে গেছে, ওরকমই ব্যাপার। তো যাই হোক, এই যে ভেনাস এতে আমরা মূলত ধরুন একটা প্রসিডিওর করতে যদি 2টো পা হয় আমাদের 1-1.5 ঘন্টা মতো লাগে, মানে বিলো 1 আওয়ার বা 1 আওয়ার অ্যাপ্রক্সিমেটে হয়ে যায়। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে কোনো কাটিং স্টিচিং যেহেতু হচ্ছে না, পেশেন্ট হেঁটে আসবে, হেঁটে বাড়ি যাবে, প্রেফারেবলি সেম ডে। কখনো ইন্স্যুরেন্সের জন্য হয়তো 1 রাত্রি থাকতে হলো, বাট মোর ওভার সিঙ্গেল ডে অ্যাডমিশন বা একদিনের মধ্যেই সে হাঁটাহাঁটি নর্মাল করতে পারছে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ভেরিকোজ ভেনের যে সার্জারি আপনারা করেন, কি পা দিয়ে তার ঢুকিয়ে আপনার ওপর অব্দি চলে যান? নাক দিয়ে বেরিয়ে যায় নাকি? হ্যাঁ, মানে আমি দেখেছি কি সব তার ফার ঢোকেন ওপর দিয়ে বেরিয়ে আসেন, কি করেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমরা হাঁটুর নিচে স্যাফেনাস ভেনকে অ্যাক্সেস করি, অ্যান্ড সেটা বাই নিডল প্রিক। ওকে, তো দিয়ে আমাদেরকে একটা ক্যাথেটার, যে তারটা সেটা হচ্ছে একটা ক্যাথেটার, যেটা থেকে সাধারণত লেজার অ্যাবলেশন বা রেডিও ফ্রিকোয়েন্সি করা হয়। তো তাই মানে লেজার দিয়ে হোক বা রেডিও ফ্রিকোয়েন্সি হোক, গোল হচ্ছে 120 ডিগ্রি টেম্পারেচার তৈরি করে ওই ভেনের মধ্যে যে লেয়ারটা রয়েছে প্রোটিনের, সেটা কোয়াগুলেট করে ওটাকে সিল করে দেবে। তো লেজারটা বা রেডিও ফ্রিকোয়েন্সিটা এখানে একটা এজেন্ট, যেটা ওই 120 ডিগ্রি টেম্পারেচারটা তৈরি করছে, এবং সেই টেম্পারেচারটা যাতে ওই ভেরিকোজ ভেন বাদ দিয়ে অন্য কোনো স্ট্রাকচারে টাচ না করতে পারে, তার জন্য আমরা টুমিসেন্ট অ্যানাস্থেসিয়া বলে ভেনের সারাউন্ডিংয়ে একটা কেমিক্যাল দিতে থাকি। তো মূলত ব্যাপারটা যন্ত্রের মাধ্যমেই হয়, আমাদের কাজ হচ্ছে সেটাকে ঠিকঠাক করা, মানে যেমনটা রোবোটিক সার্জারি যেমনভাবে হয়, যন্ত্রটাকে ঠিকভাবে চালিত করা, সেটাই হচ্ছে আমাদের কাজ, পাইলটের মতো। তো এক্ষেত্রে ভুলভাল জায়গায় যাওয়ার কোনো ভয় নেই, এটা পুরোটাই ইমেজ গাইডেড। আমরা যে ভেনটা ভেরিকোজ আছে সেটা শুরু থেকে শেষ অবধি বন্ধ করব। আর কখনো কখনো স্ক্লেরোথেরাপি বলে একটা জিনিস করা হয়, নাম শুনে থাকবেন। স্ক্লেরোথেরাপিটা হচ্ছে একটা কেমিক্যাল, পলিডোক্যানল বা এই ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি, সেটা দিয়ে একটা ফোম তৈরি করে। সেটা কেন করা হয়, এই যে তারটা, এটা 7 সেন্টিমিটারের ছোট যে ভেন রয়েছে সেখানে ঢোকে না, তো সেখানে সেই ভেনগুলোর তাহলে কি হবে, সেখান থেকেও তো ঘা হতে পারে। তো সেইগুলোকে আমরা স্ক্লেরোথেরাপি করে ওই একই সেটিংয়ে বন্ধ করে দিই। তো এটাই এন্ডোভেনাস থেরাপি অ্যান্ড স্ক্লেরোথেরাপি। অনেকের প্রশ্ন থাকে, এই যে ভেনগুলো, এই যে আঠা মেরে বন্ধ করে দিলেন, এই যে লেজার অ্যাবলেশন করে বন্ধ করে দিলেন, এরা তো ভিতরে পড়েই থাকলো, এদের পড়ে রাখছেন কেন? এদেরকে বার করে দিলেই তো ভালো হয়। ব্যাপারটা হচ্ছে বার করার পদ্ধতিটাই আগে ইউজ হতো, সেটাকে স্ট্রিপিং অ্যান্ড ফ্লেবেক্টমি বলা হয়। প্রবলেমটা হচ্ছে কি, এই বার করার সময় পুরোটা বেরোয় না, এবং ইনফ্ল্যামেশন করে পরবর্তীকালে রেকারেন্সের চান্সটা অনেক বেশি থাকে। তো এই জন্য এবার তাছাড়াও একটা জিনিসকে বার করতে গেলে তার তো একটা কাটাছেঁড়া ব্যাপার থেকেই যায়। সাধারণত কি হচ্ছে, ভেনটা রক্ত জমে তো ফুলে যায়, তো সেটা একটা ভলিউমাস স্ট্রাকচার তৈরি হয়, ওটাকে টেনে স্ট্রিপিং অ্যান্ড ফ্লেবেক্টমি মানে কি, টেনে ছিঁড়ে বার করা, একদম মানে যদি আমি ধরে টেনে ছিঁড়ে বার করা, এই ছেঁড়াটা কমপ্লিট হয় না, কিছুটা অংশ থেকে যায়। তো পুরো ভেনকে ডিসেকশন করে আমরা বার করি না, কারণ তাহলে পুরো পা সেলাই হয়ে যাবে। তো যেখানে ছিঁড়ে বার করতে গেলে যে অংশটা রয়ে যায় সেখান থেকে
মানে ভেরি হাই চান্স অফ রেকারেন্স। তো ওই জন্য ওই পদ্ধতিগুলো ছেড়ে এখন আমরা কুশন অ্যারিস্টোকেট পদ্ধতি ইউজ করি, যেখানে কোনো কাটিং স্টিচিং হবে না, নিডল যেমন অ্যানজিওপ্লাস্টি হয় সেরকম, যে নিডল প্রিকের মাধ্যমে ঢুকবো, যেখানে প্রবলেম আছে ওটাকে বন্ধ করবো, বেরিয়ে আসবো। এই যে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টির কথা বললেন, যেরকম বুকে যেরকম স্টেন্ট বসায় হার্টের আর্টারি ব্লক হয়ে গেলে, তো পায়েও কি আপনারা স্টেন্ট বসান বুকের স্টেন্টগুলো নিয়ে? আক্ষরিক অর্থে এটা কিন্তু করা হয়। হ্যাঁ, ব্যাপারটা এরকমই, আর্টারির যে প্রবলেমটা হচ্ছে হার্টে কোলেস্টেরল জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ওখানে রক্ত যাচ্ছে না, ওটাকে বন্ধ করা হচ্ছে। সিমিলার জিনিস পায়ে সমস্যা হয়, ওই কোলেস্টেরল পায়েও জমে, তো আর্টারিতে আমরা স্টেন্ট বসে ব্লাড ফ্লো বাড়াই, সেটাকে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে আমরা করি, এবং ভেনের ক্ষেত্রেও স্টেন্ট লাগে। ডিভিটিতে আমরা অনেক সময় ডিভিটি ফিল্টার বসাই, ধরুন ওখানে রক্ত থ্রম্বাস হয়ে মানে অনেক দিন ধরে হতে হতে পুরো ব্লক হয়ে গেছে, রক্ত যাচ্ছে না। আমি প্রথমেই বললাম যে আপনাকে মেনটেন করতে হবে ফ্লো, এটা যদি ফ্লো মেনটেন না করা মানে উই আর লুজিং সামথিং। সো ওই যে ফ্লোটাকে আমাকে মেনটেন করতে হবে, তার জন্য ওখানে জাল বসাতে হয়, আর ওই জালটা দিয়ে ওর ভেতর দিয়ে ব্লাডটা পাস হয়ে যায়। সো মানে লাকিলি এটা খুব কম মানুষের প্রয়োজন হয়, কিন্তু এটা হয়। আর্টেরিয়াল পার্টটা তাদের ক্ষেত্রে হয় যারা হেভি ডায়াবেটিক, মানে আনকন্ট্রোল ডায়াবেটিক প্লাস স্মোকার, হ্যাঁ। কিন্তু ভেনাস পার্টটা যে কোনো মানুষেরই হতে পারে, ওই জন্য ভেনাস ডিজিজ যদি থাকে ইনিশিয়েশনেই তাকে আমাকে ম্যানেজমেন্ট বা প্রোটোকল অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ ডিভিটি ফিল্টার ভেরি কমপ্লিকেটেড ইস্যুস। আমার একটা ভেরিকোজ ভেনের সার্জারি, মানে যেরকম আপনার লেজার অ্যাবলেশন বা যা যা বললেন এগুলো আমার হয়ে গেছে। তারপরে আমি আবার আপনার নর্মাল লাইফে ফিরে এসেছি, কিন্তু আমার অনেকক্ষণ ধরে বসে থাকার কাজ, বা আমি তারপরে সার্জারির পরে একটা বেশ অনেকক্ষণের ফ্লাইট, আমি একটা 14 আওয়ার্স বা 16 আওয়ার্সের ফ্লাইটের জন্য আমি যেতে হবে আমাকে, তো তার জন্য আমার কি কি প্রিকশনারি মেজার্স নেওয়া উচিত? ফার্স্টে আমি সেকেন্ড পার্টটার অ্যান্সার দিই। যখন মানুষ অনেকক্ষণের জন্য ইমোবাইল হয়, সে নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় যেমন এই যে ফ্লাইটের সিচুয়েশন আসে, অনিচ্ছায় হচ্ছে কোনো মানুষের যদি প্যারালাইসিস থাকে, তো এই যে অনেকক্ষণ ধরে ইমোবাইল হয়ে রয়েছে এটা থ্রম্বোসিসকে ডেকে আনে। যে কোনো মানুষ যখন অনেকক্ষণ ধরে ইমোবাইল রয়েছে তারকে আমরা ডিভিটি পাম্প, মানে হসপিটালে প্যারালাইসিস থাকলে ডিভিটি পাম্প লাগিয়ে রাখি, ফ্লাইটেও ডিভিটি হওয়ার চান্স থাকে, ওই জন্য আমরা তাদের ক্ষেত্রে মোজা পরতে বলি, যে আপনি মোজা পরে যাবেন, মোজা পরে থাকবেন ফ্লাইটে, তাহলে আপনার ইভেন ট্রেনেও ওভারনাইট ট্রেন জার্নিতে যদি এরকম ডিজিজ টেন্ডেন্সি থাকে, প্রিভিয়াসলি ট্রিটমেন্ট হয়েছে, মোজা ডিভিটি হোক ভেরিকোজ ভেন হোক, আপনাকে মোজা পরে যেতে হবে, দ্যাট ইজ দ্য মাস্ট। আর লেগ পজিশনটা কি হওয়া উচিত? লেগ পজিশন বেটার হচ্ছে পা তুলে রাখা, যেমন ধরুন বিজনেস ক্লাস ফ্লাইটগুলোতে থাকে, বাট সেটা তো সবসময় সম্ভব নয়, তো যতটা পারবেন অফিস যদি হয় অফিসে পা তুলে রাখার ব্যবস্থা থাকে করবেন, আর দোকান যদি থাকে আপনার তাহলে দোকানের সামনে একটা টুল রেখে বসবেন। আর দুটো প্রোটোকল অবশ্যই মেনটেন করবেন, এক যে প্রত্যেক 35 মিনিট বা 25 মিনিট অন্তর 5 মিনিট হাঁটা, এটা একদম আমাদের ভাস্কুলার সার্জারির বইতে লেখা গাইডলাইন, যেটা পেশেন্টকে বলতেই হবে। হ্যাঁ, যে ফার্স্ট নক আপনি যে ফার্স্ট অ্যাডভাইসটা দেবেন দ্যাট শুড বি দিস, যে প্রতি আধ ঘন্টা বসা অন্তর আপনাকে 5 মিনিট হাঁটতে হবে, যদি না হাঁটতে পারেন তাহলেই প্রবলেমটা শুরু হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ভেরিকোজ ভেন কিন্তু একটা রেকারেন্ট প্রবলেম, এটা গলব্লাডার অপারেশনের মতো আমি অপারেশন করলাম, গলব্লাডারের স্টোন বাদ দিয়ে দিলাম আর হবে না স্টোন, এরকম কিন্তু নয়। প্রত্যেক 6 মাস অন্তর এর ফলো আপ দরকার। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মোজা পরা বন্ধ করবেন না, যদি করেন তাহলে আবার সমস্যা আসতে পারে। একদম মানে এই জন্য ভেরিকোজ ভেনে মেডিকেল ট্যুরিজম উচিত নয়, কারণ আমাকে 6 মাস অন্তর যেতে হবে ওখানে। এই আমি এতক্ষণ ধরে বসে থাকতে পারবো না, এই আমি বলবো না, এত ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দেয়, 12 ঘন্টা বসিয়ে রেখে দেয় আমাকে এখানে, আমি পা তুলেও থাকতে পারবো না, দিকে আমি কি করবো? তুমি আমার কাঁধে রাখো, ওর কাঁধে রেখে দিস ইজ এক্স্যাক্টলি কল প্রফেশনাল হ্যাজার্ড। এই অকুপেশনাল হ্যাজার্ড গুলো দেখছেন তো আপনারা, এ বলছে আমাকে আলোচনা করছে, কিন্তু আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দিচ্ছে, না আছে কোনো মজা। আমরা ভালো খেতেও দিই তোমাকে, মানে এমন বলছে পোষ্যর পোষ বানিয়ে রেখেছি ডাক্তারবাবুকে, পোষ্যর মানে খেতে খেতে দিই। আর তার জাতা মশলা দিয়ে রান্না হয় না, রান্না হয় শালিমারের মশলা দিয়ে। এইটা ঠিক। আর ডাক্তারবাবুরও রান্নাঘরকে আমরা সিকিউর করব, যাতে ডাক্তারবাবু খাওয়া দাওয়া করে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। দেখুন, একটা গাড়ি যদি মাইলের পর মাইল যেতে হয় তাহলে পেট্রোলও দিতে হবে। ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ডাক্তারবাবু, এখানে রয়েছে কমপ্লিট প্যাকেজ ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য, এবং তার সাথে রয়েছে মেরা পেয়ার শালিমার, তার আইকনিক নারকোল তেল। প্লিজ। থ্যাংক ইউ।
থ্যাঙ্কস আ লট। সিগারেট খেলে আমরা জানি যে হার্টের অসুখ হয়, ফুসফুসের অসুখ হয়, আপনি বলেন পায়ের অসুখ হয়। পায়ে কি অসুখ হয়? হ্যাঁ, যেমন আর্টারির প্রবলেম হার্টে হতে পারে, তেমন সিমিলার আর্টারির প্রবলেম আপনার পায়েও হতে পারে। রক্ত যাওয়ার, ফ্যাট জমতে শুরু করে, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা কি হয় যে ভেন হোক, আর্টারি হোক, স্মোকিংয়ের সাথে সেটা ডাইলেট করতে শুরু করে। ডাইলেট করার সময় তাতে যে ফুলে যাওয়া ব্যাপারটা, এই যে ভেরিকোজ ভেনের ফুলে যাওয়া ব্যাপারটা, সেটা অ্যাক্সিলারেট হচ্ছে। সো ভেরিকোজ ভেনের প্রবলেম বাড়তে পারে আপনার স্মোকারদের ক্ষেত্রে। পিএডি স্মোকারদেরই হয়, পেরিফেরাল আর্টারি ডিজিজ, নন স্মোকার ভেরি রেয়ার। তাহলে তার কোনো ব্লাডে অন্য প্রবলেম আছে, কোনো ক্রোমোসোমাল অ্যানোমালি থাকতে পারে, কোনো ব্লাড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকতে পারে। আদারওয়াইজ পিএডি কিন্তু হবে না। যদি সুস্থ মানুষের পিএডি হয়, হি মাস্ট বি এ স্মোকার। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আমাদের এখন বাজারে দেখা যাচ্ছে প্রচুর ক্রিম, তেল, প্রচুর হার্বাল প্রোডাক্টস আছে, এইগুলো দিয়ে কি এই টেপাটিপি বা মালিশ করে কি এই রোগের নির্মূল করা যায়? অ্যাকচুয়ালি হি ইজ রাইট, কারণ অনেক ক্ষেত্রেই দেখেছি বয়স্কদের বা কারোর পায়ের ব্যথা হলে বাবা একটু মালিশ করে দিত, মালিশ করলে কিছুক্ষণ ঠিক লাগেও। যখন আপনি কোনো মানে কাজ করতে যাবেন, দেখবেন না অনেক মানে সাজেশন এমন আসে ওই শর্টকাটের মতো। তো সেরকম ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টে কোনো শর্টকাট নেই। যাই অয়েন্টমেন্ট হোক, মানে যেহেতু জিনিসটা আমি চোখে দেখছি, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জন্য মানুষের মনে হয় যে কোনো ক্রিম লাগালে হয়তো ভালো হয়ে যাবে। আর যখনই সেটা আপনি সার্চ করতে শুরু করবেন, আপনাকে 10খানা ক্রিমের অ্যাড দিতে শুরু করবে। এভাবেই আমাদের ইন্টারনেট জগৎ তৈরি। তো এই জিনিসগুলোর কোনো সায়েন্টিফিক মানে গবেষণা কিচ্ছু নেই। আজকে ল্যান্সেট থেকে শুরু করে ইন্ডিয়ান ভাস্কুলার সার্জারি জার্নাল, নর্মাল সার্জারি জার্নালস, কোনো স্কিনের জার্নাল, ডার্মাটোলজিস্টদের কোথাও কোনো সোসাইটিতে এটা অ্যাপ্রুভড নয়। এরপর যখন ফ্ল্যাভিনয়েড ড্রাগগুলো বেরিয়েছে, দু একটা যেগুলো ওষুধ আছে যেগুলো বলা হয় যে শিরার দেওয়াল শক্ত করে এই রোগগুলোকে একটু বেটার করে, সেই ফ্ল্যাভিনয়েড ড্রাগকে গুঁড়ো করে তেল বানাচ্ছে, এমন অ্যাডভার্টাইজও দিচ্ছে। তো এগুলো আমি জানি না কতটা ড্রাগ কন্ট্রোল অথরিটি অ্যাপ্রুভ বা নয়। অ্যাটলিস্ট এটুকু দেখেছি, আমার পেশেন্টরা ওইটা লাগানোর পরও আমার কাছে এসছে, মানে এটা আমাকে চেম্বারে এনে দেখায় যে ডাক্তারবাবু এই তেলটা 6 মাস ইউজ করেছি কোনো সোশ্যাল মিডিয়ায় দেখে, কিন্তু কোনো লাভ হয়নি। প্রথম 2 মাস খুব ভালো ছিলাম, তারপর আমার আরও বেড়ে গেল, এই দেখুন এই ঘাটা হলো। তো এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা এইগুলো সম্পর্কে। তো আমি বলবো এগুলো অ্যাটলিস্ট কেন যদি ডাক্তারবাবু, আয়ুর্বেদিক ডাক্তারবাবু দিচ্ছে তাও ঠিক আছে, দিল ওকে, কিন্তু নিজে তো অ্যাটলিস্ট করতে যাবেন না। আর ডাক্তারবাবুকে সহজ করে জিজ্ঞেস করবে, ডাক্তারবাবু এটা কি করলে কিভাবে কি হবে, অ্যাকচুয়ালি কি করা উচিত। তো সবাই আপনাকে গাইড করবে। নিজে এটা ওটা লাগিয়ে অ্যাটলিস্ট, তো এটা শরীর না, এটা তো বাড়ির বাল্ব না, খারাপ হয়ে গেল চেঞ্জ করে দিলাম। তো একটু কেয়ারফুল থাকা উচিত। এগুলো থেকে খুব বেশি এক্সপেকটেশন অ্যাটলিস্ট আমাদের সার্জেনদের তো থাকে না। আচ্ছা ডাক্তারবাবু, আপনারা কি কি টেস্ট করে ডায়াগনোসিস করেন যে আমার ধরুন ভেরিকোজ ভেন প্রবলেম হয়েছে অথবা আমার ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে? তো এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে পেশেন্টের ডায়াগনোসিস, কারণ ডায়াগনোসিস যদি ঠিক না হয় তাহলে তো রোগের চিকিৎসা কোনোদিনই হবে না। তো ভেরিকোজ ভেনের ডায়াগনোসিসে সবার আগে চলে আসে ক্লিনিক্যাল এক্সামিনেশন পার্টটা। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইরে থেকে যেহেতু দেখতে পাচ্ছি প্রবলেম, তো আমরা নেক্সট ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশন পার্টে চলে আসে আমাদের ডুপ্লেক্স বা ডপলার স্ক্যান। এটা হচ্ছে মেরুদণ্ড, ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজের, এন্ডোভেনাস ডিজিজের চিকিৎসার মেরুদণ্ড হচ্ছে ডপলার স্ক্যান। এটা কি একটু সহজে বলুন? হ্যাঁ, এটা একটা সেনসিটিভ টেস্ট। সেনসিটিভ মানে যদি রোগটা কিছু থাকে ওটাতে ধরা পড়বেই, যদি ধরা না পড়ে তখন আমাদের এর থেকে মানে ইনভেস্টিগেশনটা বাড়াতে হবে। তো এখানে আমি কি করবো, এটা একটা আল্ট্রাসাউন্ড টেস্ট। এখানে পায়ের রক্তটা পায়ে পৌঁছচ্ছে কিনা এটা আর্টারি ডপলারে দেখা যাবে, আর ফেরত আসছে কিনা এটা ভেনাস ডপলারে দেখা যাবে। যদি না আসে, কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, সেটা ওতে লেখা থাকবে। এবং এটাই হচ্ছে মানে আমি তো নিজে প্রেফার করি, আমি নিজে এটা ট্রেনিং করেছি যে নিজে যাতে আমি এটা করতে পারি, কারণ আমাদের সার্জারি কারিকুলাম এটা ছিল না। তো যে সার্জেন ট্রিটমেন্ট করছে সে যদি নিজে এটা করে তাহলে তার অনেক সুবিধা হবে। মানে ল্যাব টেস্ট করে আমি রিপোর্টটা রেখে দিচ্ছি এজ এ মেডিকেল রেকর্ড, এটাই আমাদের গাইডলাইন, কিন্তু নিজে না করলে সেটা সম্পর্কে আমি ভালো ট্রিটমেন্ট করতে পারবো না।
তো এটা আমার জুনিয়র সার্জনদেরও আমি বলি যে যদি সময় পাও অ্যাটলিস্ট আল্ট্রাসাউন্ডটা কারোর কাছে গিয়ে শেখো বা দেখে শেখো। যদি তুমি না দেখেও তাহলে তুমি ভালোভাবে এটা ট্রিটমেন্ট করতে পারবে না। সো বেসিক্যালি এটা যে ভেরিকোজ ভেনের একটা ডপলার বা আল্ট্রাসাউন্ড টেস্ট করতে হবে, তাতেই ধরা পড়ে যায়। ডিভিটি থাকলেও ধরা পড়বে, ভেরিকোজ ভেন থাকলেও ধরা পড়বে। একটা জিনিস খালি মেনটেন রাখতে হবে, এটা পেশেন্টদেরকে আমি বলবো যে আপনারা দাঁড়ানো অবস্থায় ডপলারটা করুন। ডিভিটি থাকলে হয়তো শোয়া অবস্থাতেও ধরা পড়ে যাবে, কিন্তু ভেরিকোজ ভেনটা হচ্ছে রক্ত নিচে পড়ার জন্য, গ্র্যাভিটির জন্য। যখন আপনি শুয়ে আছেন তখন তো গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি তো তখন আপনার পায়ের নিচের দিকে কাজ করছে না, নর্মাল ফিজিক্স। তাহলে কি করে শুয়ে থাকলে ভেরিকোজ ভেন ধরা পড়বে? তো যদি আপনার পায়ে ব্যথা রয়েছে, শিরা ফোলা রয়েছে, যে ডপলার করতে যাবেন ডাক্তারবাবুকে বলবেন বা যেই হোক তাকে বলবেন যেন আমাকে দাঁড় করিয়ে পরীক্ষা করা হয়। আবার এরকম ভাববেন না যে ডাক্তারবাবু দাঁড় করিয়ে পরীক্ষা করাচ্ছে, তাড়াতাড়ি পেশেন্ট ছাড়তে হবে, পেশেন্টকে শোয়াচ্ছে। আমি তো ডাক্তারবাবুকে ডাক্তারবাবু দাঁড় করিয়ে ট্রিটমেন্ট শোয়ালো পড়ে সোয়ালো পর্যন্ত না। ধরে নিন একজন রোগীর ভেরিকোজ ভেনের সার্জারি হয়েছে, তারপর তাদের মনে হয় যে আপাতত আমি বোধহয় হাঁটতে পারবো না অনেকদিন, সেটা কতটা ঠিক? এটা মানে আমাদের যে আগে ট্রিটমেন্টগুলো ছিল তখন এটা হতো, তখন বলা হতো যে আপনি হাঁটবেন না, দাঁড়াবেন না, ওই জিনিসটা মানুষের থট প্রসেসে রয়ে গেছে। কিন্তু আমাদের সমস্ত আধুনিক যে এন্ডোভেনাস পদ্ধতিগুলো, তার গোল হচ্ছে যে পেশেন্ট যেন মোবাইল আসে মোবাইল যায়, মানে মোবাইল নিয়ে আসা নয়, হেঁটে আসে হেঁটে যায়। সো ব্যাপারটা এটাই। তো আপনাকে আমরা এমনভাবে ভেনের ভেতর দিয়ে যাব এবং আসবো, আপনি সেই দিনই হাঁটতে পারবেন। এবং ওটা আমরা দেখবো, আমি যে হসপিটালে থাকি, আমি হোক আমার জুনিয়র হোক, তারা দেখবে যে আপনি হাঁটতে পারছেন কি না, এবং আপনি পরের দিন থেকে নিজের নর্মাল কাজ সব করবেন। কিছু ক্ষেত্রে ব্যান্ডেজ থাকে, কিছু ক্ষেত্রে মোজা থাকে, হয়তো আপনাকে একটু বড় ফোলা জুতো পরতে হবে, একটু ঢোলা প্যান্ট পরতে হবে, জাস্ট ফিউ ডেজ। কিন্তু নর্মাল লাইফ, হাঁটা চলা, সাইকেল চালানো, ড্রাইভ করা, সিঁড়ি দিয়ে ওঠানামা, এভরিথিং নর্মাল। খালি সুইমিংটা আমি বারণ করি, কারণ অনেক পেশেন্টের আলসার থাকে, অনেক পেশেন্টের ওই জায়গাটা ব্যান্ডেজ করা থাকে, একটু 7 days মতো সুইমিংটা বন্ধ রাখুন, আদারওয়াইজ টোটালি নর্মাল লাইফ। পেশেন্টকে সার্জারি করিয়ে এলাম, সার্জারি করার পরে কোনো ব্যথাই নেই, কোনো কিছু নেই, পরের দিন হেঁটে বাড়ি চলে আসছি, পাড়ার লোক বলছে কি সার্জারি করেছে ভাই, সাথে সাথে হাঁটছো তুমি। হ্যাঁ, তান্ত্রিকের কাছে সার্জারি করেছে, জবাব উল্টে গিয়ে বলেছে যা বাচ্চা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই যখন ভ্যারিকোজ ভেনের সার্জারি করেন তখন এই যে আমার দুটো পায়ের শিরাগুলো নিয়ে খোঁজাখুঁজি করেন, এর ফলে আমার মাঝের পায়ের কোনো অসুবিধা হবে না? আমার চেম্বারে অনেক কাপল আসে, হ্যাঁ, তো ছেলেটা বলে তুমি একটু বাইরে যাও, আমার কোনো একটু প্রশ্ন আছে। তারপর আমি সবচেয়ে বেশি এই প্রশ্নটাই শুনি। হ্যাঁ, সো আরে অনেকের কি ওই নামে গুলিয়ে ফেলে যে ভেরিকোসিল, ভ্যারিকোজ ভেন, হ্যাঁ একই ধরনের টার্ম দুটো, তো এইটার জন্য অনেকে ওই জাতীয় চিন্তা ভাবনা শুরু করে দেয়। তো এটার সাথে কোনো রকম সেক্সুয়াল হেলথের কোনো সমস্যা নেই, এটা এই রোগের সাথেও ডাইরেক্টলি নয়, চিকিৎসার সাথে তো একদমই নয়। তো আপনি যেমন ছিলেন আপনি তেমন থাকবেন, সুপারম্যান হয়ে যাবেন না, আবার এও কোনো সমস্যাও হবে না। আমার বাঘ জলা খালে জল আসবে তো। এরকম ধরুন পেশেন্ট এলো, দেখলেন পুরো পা জুড়ে ট্যাটু করা, ট্যাটু যেমন করা, আবার আমাদের ভেরিকোজ ভেনের যে ওই ছোপ ছোপ দাগগুলো পড়ে, ওটা এক্স্যাক্টলি সাবডার্মাল লেভেলে ট্যাটুর মতোই, হিমোসিডেরিন জমে গিয়ে ট্যাটুর মতনই হয়। তো কোনো পেশেন্টের যদি পুরো ট্যাটু থাকে তখন বুঝতে অসুবিধা হয় যে তার কতটা এক্স্যাক্টলি হচ্ছে, বাট সেক্ষেত্রে ডপলার স্ক্যান হেল্প করবে, কারণ যা সুপারফিশিয়াল প্রবলেম সেটা আমার ক্লিনিক্যাল এক্সামিনেশনে, বাট ডপলার যখন আমি করব তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো কোথায় কোথায় রক্ত জমছে না জমছে। সো এই ইনভেস্টিগেশন থেকে ক্লিয়ার হয়ে যাবে। পেশেন্টের যে ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু আমার টর্চুরাস এরকম ভেন হয়ে গেছে, আপনি এখানে ট্যাটু বানিয়ে দিন। ভাস্কুলার সার্জন ট্যাটু করছে। সার্জারি হোক বা এন্ডোভাস্কুলার সার্জারি হোক, যখন এই সার্জারি কথাটা আসে তখন মানুষের মনে একটা প্রথম প্রশ্ন আসে যে আমাকে অবশ করবে কি করে, আমার অ্যানেস্থেশিয়া হবে কি করে, আমাকে কি পুরো ড্যাঙ্গোস মেরে পুরো অজ্ঞান করে দেবে, নাকি পুরো জেনারেল অ্যানেস্থেশিয়া দেবে? আপনারা কি অ্যানেস্থেশিয়া ইউজ করেন? হ্যাঁ, তো মূলত এই এন্ডোভেনাসটাকে আমরা প্রসিডিওর হিসেবে বেশি বলি, এটা ঠিক সার্জারি নয়, কারণ সার্জারির মতো কোনো ইনসিশন দিলাম, কেটে কিছু বার করলাম, সেলাই করলাম, এই এন্টায়ার চ্যাপ্টারটা এখানে নেই। এখানে কোনো রকম কাটাছেড়া করবো হবে না, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য প্রসিডিওর। ইভিআরএফ সার্জারি মূলত করা হয় টিভাতে, টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেশিয়া, মানে এটা একটা শর্ট ফর্ম অফ জেনারেল অ্যানাস্থেশিয়া। কিন্তু এখানে পেশেন্টটা জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঘুম মতো পাবে, কিন্তু সে অ্যাওয়েক থাকবে, চাইলে আমার সাথে কথা বলবে, আমি জিভ বের করতে বললে জিভ বের করবে, তাকাতে বললে তাকাবে, ওই টাইমের মধ্যে প্রসিডিওরটা হয়ে যাবে, আর তারপর কিছুক্ষণের মধ্যেই সে হাঁটাহাঁটি সমস্ত কিছু করতে পারবে। আরেকটা জিনিস আমরা কখনো
কখনো স্পাইনাল দিই, বাট স্পাইনালটাও যে অর্থোপেডিক অপারেশনের জন্য বা সিজারের জন্য যতটা দিতে হয় তার থেকে অনেক কম ডোজে দিতে হয়। সো স্পাইনালটা মূলত আমরা তখন দিই যাদের ক্ষেত্রে কোনো ঘা রয়েছে, যে ঘাটাও আমাকে পরিষ্কার করতে হবে, বা অনেকক্ষণ ধরে রিপিটেড প্রসিডিওর হচ্ছে যার অনেকক্ষণ ধরে আমাকে কাজ করতে হবে, কারণ শর্ট জিয়ে সাধারণত আধ ঘন্টা 40 মিনিটের বেশি টাইম আমাকে দেবে না, আর জিনিসটা তো আমি অর্ধেক অবস্থায় ফেরত আসতে পারবো না। সো আমাদের অ্যানাস্থেশিয়া টিম আছে, তারা মানে নর্মাল অপারেশন সার্জারির মতো অ্যানাস্থেশিয়া না দিলেও আমাদের সেই প্রসপেক্টটা থাকে। আমাদের টিমে তারা রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ার অ্যানাস্থেটিস্টরা রয়েছেন, তারা পেশেন্টকে অনেক সময় প্রি অ্যানাস্থেটিক দেখে নেয় চেক আপে, অ্যান্ড তারপর সেইভাবেই তার ক্ষেত্রে ম্যানেজ করা হয়। যার ক্ষেত্রে পেসমেকার আছে তার ক্ষেত্রে একরকম, আমাদের 87 ইয়ার্স অব দি পেশেন্টকে আমাকে কাজ করতে হয় তার ক্ষেত্রে একরকম। সো আমরা সেরকম ক্যাটাগরাইজ করি। এই যদি পেশেন্ট নর্মাল থাকে, একদম হাঁটাচলা নর্মাল, তাকে শর্ট জিয়েতে কিছুক্ষণের জন্য করে ছেড়ে দিলাম। যার ক্ষেত্রে বয়স্ক পেশেন্ট বা কোনো এইলমেন্ট রয়েছে, যার কিডনি প্রবলেম, ক্রিয়েটিনিন 4-5 অবধি আমরা করি। অনগোয়িং ডায়ালিসিস পেশেন্টকে করতে হয়, যার এক্ষুনি নি রিপ্লেসমেন্টের দরকার, ঘা রয়েছে কিন্তু ঘায়ের জন্য ইমপ্ল্যান্ট বসাতে পারছি না, তার ক্ষেত্রে করতে হয়। ওই ধরনের পেশেন্টকে আমরা স্পাইনালে করি, তাও সেই পেশেন্টও 5 ঘন্টার মধ্যে হাঁটতে পারবে। প্রেগনেন্সির সময় অনেকের ভ্যারিকোজ ভেন দেখা যায়, এটা কেন হয়? এটা দুটো কারণ আছে, একটা মেডিকেল কজ, একটা সার্জিক্যাল কজ। মেডিকেল কজ হচ্ছে প্রেগনেন্সির সময় আমাদের ব্লাড কোয়াগুলেশনটা হিউজ চেঞ্জ হয়। সো সেই সময় হরমোনের জন্য হোক বা অন্য কারণে ব্লাড কোয়াগুলেশন চেঞ্জ হলে রক্তের যে মানে জমাট বাঁধার যে প্রবণতাটা, সেটা এমন হয় যে প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসিস পর্যন্ত হয় বা ভালভ ইনকম্পিটেন্সি হয়, সেটা একটা ভেরিকোজ ভেন শুরু হওয়ার কারণ। আরেকটা জিনিস যেটা হয় যে হিউজ অ্যাবডোমিনাল প্রেশার, যাদের ধরুন বেবি ওয়েট খুব বেশি থাকে, যাদের ক্ষেত্রে মেকানিক্যালি ওই যে 9 মাস ধরে চাপ পড়ছে, চাপের জন্য ভালভটা ইনকম্পিটেন্ট হয়ে যায়। এই জন্য আফটার 40 পেশেন্টদের প্রেগনেন্সি, যাদের মাল্টিপল প্রেগনেন্সি আছে, তাদের ক্ষেত্রে ভেরিকোজের চান্স অনেক ক্ষেত্রে বেড়ে যায়, এবং তার ক্ষেত্রে মানে ডিজিজ প্রোগ্রেশনটা অনেক ক্ষেত্রে বেশি হয়। তো সেরকম হিস্ট্রি থাকলে আমাদেরকে তাদেরকে স্পেশাল কেয়ার নিতে হয়। এই যে আপনারা ক্লাসিফিকেশন অফ এই যে ভেরিকোজ ভেন বলছেন, আপনি C1 C2 এরকম করে বলছেন, হ্যাঁ। তো যদি যখন জিনিসটা অনেকটা মানে বেড়ে গেছে, যেখানে আলসারেশন হয়ে গেছে, তখন আপনাদের সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বড় সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হলো, ইভেন যদি দরকার পড়ে তাহলে স্কিন গ্রাফটিংও করতে হয়। তো এই যে এতটা বাড়িয়ে নিয়ে আসে পেশেন্ট, তো যাতে পেশেন্টরা না বাড়ায় তার জন্য আমাদের দর্শকদের জন্য বলুন যে এই এত সার্জারি বা এত ক্রিটিক্যাল যে প্রসিডিওরগুলো না করতে হয়। একদম, মানে আমাদের যে C6 মানে C1 to C6 যে ক্লাসিফিকেশন আছে, খুব সহজে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, C1 to C3, C4, 5, 6। C1 to C3 হলে না উই ক্যান টক, আমরা পেশেন্টের সাথে কথা বলতে পারি, আপনার এই চিকিৎসা করা যেতে পারে, আপনি একটা দিন ঠিক করতে পারেন যে তাহলে ডাক্তার ওই সময় করব। সো এটা কথাবার্তা, একটা ম্যানেজমেন্ট এরকম হয়। আর C4, 5, 6 সেটা ইমার্জেন্সি অবধি চলে যেতে পারে। কীরকম? 5টা হচ্ছে যার ঘা হয়ে শুকোচ্ছে, C6টা হচ্ছে যার ঘা হয়ে আর শুকোচ্ছে না, উই আর লুজিং স্কিন ডে বাই ডে, রিকারেন্ট সেলুলাইটিস। C4 থেকেই এনি টাইম ব্লাড রাপচার করতে পারে, ভেন রাপচার করে ব্লিডিং হতে শুরু করে। সো অ্যাক্টিভলি ব্লিড করছে সেই পেশেন্ট, অথবা ঘা প্রোগ্রেস করে সেলুলাইটিস হয়ে একটা মানে সেই ডেব্রাইট করার মতো ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হলো, তখন ভেরিকোজ ভেনটার ওই সিট অ্যান্ড টক লেভেলে থাকে না, তখন ইমার্জেন্সিতে ভর্তি করো, রিসাসিটেট করো, ইনফেকশন কন্ট্রোল করো, প্রসিডিওর করো। সো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। সো এই জিনিসটাকে আটকাতে হবে, এটাকে C3 লেভেল অবধি ঠিক আছে, ওই প্রোগ্রেস করতে দেওয়া যাবে না। আপনারা যদি দেখেন যে আপনার পা ব্যথা কোনো কারণে কমছে না, এটা রয়ে যাচ্ছে, ওষুধ খেলেই না খেলেই বন্ধ করলেই আবার বাড়ছে, আপনি হাঁটতে পারছেন না, আপনার মানে ইনিশিয়েশন অফ মুভমেন্টেই প্রবলেম হচ্ছে, আপনার পায়ের গালো দাগ থেকে ইচিং হচ্ছে, তাহলে বুঝতে হবে এরপর ঘা আসছে, দ্য নেক্সট ইজ আলসার। সো এরকম অবস্থা থেকেই অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা তো এই এলিফ্যান্ট লেগ অসুখটা কি? অনেকে এটা গোদ বা ফাইলেরিয়ার সাথে গুলিয়ে ফেলে। এক্স্যাক্টলি। সো এলিফ্যান্ট লেগ ব্যাপারটা হয় লিম্ফেডিমা হতে হতে পাটা এত ফুলে যায়। লিম্ফেডিমাটা কি তার আগে একটু বলুন। লিম্ফেডিমা আমাদের পা ফোলাকে বা যে কোনো জায়গায় ফোলাকে আমরা ইডিমা বলি, Okay. আর যখন সেটা লিম্ফ বা লসিকা জমে হয় তখন সেটাকে লিম্ফেডিমা বলা হয়। এটা কোনো না কোনো অবস্ট্রাকটিভ হিস্ট্রি থাকলে হয়। যদি কোনো পেশেন্টের এক্সটেন্সিভ ক্যান্সার সার্জারি হয়ে থাকে, যে লিম্ফের গ্ল্যান্ডগুলোকে সব বার করে দিতে হয়েছে, লিম্ফ দিয়ে ক্যান্সার ছড়ায়, সোজা কথা হচ্ছে এটা। সো ক্যান্সার, এই যে অঙ্কোলজিস্ট, অঙ্কোসার্জন, এত চারিদিকে ডাক্তারবাবুরা আছেন বড় বড়, তাদের গোল হচ্ছে কি পুরো লিম্ফটাকে বাদ দিয়ে দেয় যাতে ক্যান্সারটা না ছড়াতে পারে।
এই যে এক্সটেন্সিভ লিম্ফ সার্জারিটা হলো, তারপর লিম্ফ জমতে শুরু করে, এই লিম্ফ জমে লিম্ফিডিমা হয়, বা কারোর ক্ষেত্রে সেটা তার জন্মগত কারণে লিম্ফে জমতে শুরু করে। তো এই লিম্ফ থেকে হলো লিম্ফিডিমা। লিম্ফিডিমা হলে পা এরকম ফুলে যায়, মানে দুটো পায়ের মধ্যে একটা পা নর্মাল, একটা পা এত ফোলা। তো সেইটাকেই আমরা এলিফ্যান্টিয়াসিস বা হাতির মতো পা বলি। আগেকার দিনে ফাইলেরিয়া হয়ে রক্ত জমে, লসিকা জমে এটা হতো, কিন্তু তার সাথে এখনের কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ এখন ফাইলেরিয়া হয় না। অনেক পেশেন্ট আমার কাছে আসে, তাদের দীর্ঘদিন ধরে হেট্রাজেন চলছে, ফাইলেরিয়ার ওষুধ চলছে, এটা ওটা চলছে, কিন্তু তার কোনো জ্বরের হিস্ট্রিও নেই, তার কোনো ফাইলেরিয়া হিস্ট্রি, এবং ফাইলেরিয়া অধ্যুষিত এলাকা যেগুলো ছিল সেগুলো থেকেও আগেকার দিনে ছিল, সেগুলোতেও বিলং করে না। তো এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়া যতই বলা হোক, তার ভাস্কুলার রিজন আমাদের খুঁজতে হবে। এবং ভেরিকোজ ভেনে এই লিম্ফিডিমার ক্ষেত্রে তার কজ অফ লিম্ফিডিমাটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি ভেরিকোজ ভেন কজ হয় সেটাকে বন্ধ করতে হবে, আর মূলত কম্প্রেশন থেরাপি দরকার। কম্প্রেশন থেরাপি না করলে ভেরিকোজ মানে লিম্ফিডিমা থেকে জল বেরোতে শুরু করে, আর সেই জল থেকে ঘা, মানে এটা খুব বাজে কন্ডিশন। তো তার আগে কাউর দীর্ঘদিন ধরে ফাইলেরিয়ার চিকিৎসা চলছে বা এলিফ্যান্টিয়াসিস বলে তার প্রেসক্রিপশন লেখা রয়েছে, তাদেরকে ভাস্কুলার মানে এক্সক্লুশন অবশ্যই করতে হবে, ভাস্কুলার ম্যানেজমেন্টের প্রয়োজন হতে পারে। আমরা কলকাতায় থাকি বা আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের এই যে জায়গায় থাকি সেখানে এই যে ভাস্কুলার এই যে ট্রিটমেন্ট, এই যে ভাস্কুলার সার্জারি হোক বা ভাস্কুলার সার্জনের অ্যাভেলেবিলিটি কীরকম? আমাদের পশ্চিমবঙ্গে মানে আমি এসএসকেএম থেকে এমবিবিএস এবং এমএস, আমাদের সময় অবধি ভাস্কুলার সার্জারি বলতে আলাদা কোনো ব্রাঞ্চ ছিল না, এটা সিটিভিএস ডিপার্টমেন্টের ডাক্তাররাই দেখতেন। এখনো অবধি তাই দেখেন, এখনো অবধি সেরকম ডিএনবি বলুন বা এমসিএইচ ভাস্কুলার সার্জারি এখনো অবধি টিল ডেট কেউ পাশ করে এখান থেকে বেরোয়নি। তাতে সত্যি কথা সার্জনের সংখ্যা খুবই কম আছে, যারা আছেন তারা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসছেন। আমি এসএসকেএম থেকে এমএস করার পর হায়দ্রাবাদে অ্যাভিস হসপিটালে ডক্টর রাজাবি কোপালা স্যারের আন্ডারে ছিলাম অনেক দিন। তো ওখান থেকেই আমার এখানে ফেলোশিপ করা বা কাজ শেখা। তো তখন দেখেছি প্রচুর মেডিকেল ট্যুরিজম হতো। মেডিকেল ট্যুরিজম মানে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি, লোকজন আসতো, ওই একই ব্যাপার, হেঁটে আসতো, হেঁটে যেত, সেলফি টেলফি তুলে সুন্দর হায়দ্রাবাদ ঘুরে চলে যেত। কিন্তু প্রবলেমটা হতো কি, সব রোগের মেডিকেল ট্যুরিজম পসিবল না, তার মধ্যে একটা হলো ভেরিকোজ ভেন। এটা আমরা দেখেছি পেশেন্টদেরকে কলকাতায় এসে সমস্যা হলে তাকে বলছি আবার দেখাতে আসো, কিন্তু মানুষটার কি হায়দ্রাবাদ বারবার আসা সম্ভব? এইখান থেকে থট প্রসেস হয় যে না, ভেরিকোজ ভেন বা ভাস্কুলার প্রবলেম হলেই যে আমরা দক্ষিণ ভারত চলে যাব এটা অসুবিধা। একবারের জন্য তো তুমি ভালো হয়ে যাবে, কিন্তু ফলো আপ কী করে করবে? ফলো আপের জন্য আমাকে এখানে শুরু করতে হবে। তো তখন রাজা স্যার আমাকে বলেন যে তুমি কলকাতার ছেলে, গো ব্যাক টু কলকাতা, তুমি নিজে শুরু করো ওখানে। এভাবেই বিভিন্ন আরও 2-3 জন সার্জেন আছেন যারা বাইরে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এসছেন, কিন্তু এই জন্য অ্যাওয়ারনেসটা আমাদের আজও কম। হ্যাঁ, এই যেহেতু এটা নিয়ে কাজ হয় না, এটার কোনো গভর্নমেন্ট হসপিটালের ডিপার্টমেন্ট নেই, কোনো গভর্নমেন্ট হসপিটালে এখনো অবধি ভাস্কুলার সার্জারি বা ভেনাস ডিজিজের কোনো ডিপার্টমেন্ট নেই। এবার হার্টের ডিপার্টমেন্টে ডাক্তাররা এত ব্যস্ত হার্ট নিয়ে, বাইপাস নিয়ে, এই পা নিয়ে, ভাই ভেরিকোজ ভেনে কেউ মানুষ মারা যায় না, এটা তো সোজা কথা। তো সেটার জন্য আমি মানুষকে বাঁচাবো আগে, তারপর তো তার পায়ের হেলথ। কিন্তু এখানে এইটা করতে গিয়ে আবার পায়ের হেলথটা ইগনোর হচ্ছে। সে মানুষটা বেঁচে আছে, কাজ করতে পারছে না, দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়েছে। প্রচুর পেশেন্ট আছে আমার যে কাজে যেতে পারছে না, ডাক্তারবাবু বারবার ডিবিটি হচ্ছে, আমি গিয়ে দাঁড়াতে পারছি না, চাকরি চলে গেছে। এটাও তো দায়িত্ব নিতে হবে, একটা মানুষের জীবনেরও দায়িত্ব নিতে হবে, তার কাজেরও দায়িত্ব নিতে হবে। আবার এরকম হচ্ছে যে ডায়াগনোসিসটাই হয়নি। হ্যাঁ, হয়নি, চলছে বিভিন্ন থেরাপি এবং ডায়াগনোসিস হয়, এরকমও আমি চলছে। যে কোনো গভর্নমেন্ট হসপিটালের প্রবলেমটা এটা হয়ে যায় যে আমরা ডাক্তারবাবুরা যা সংখ্যায় আছি তার থেকে পেশেন্ট হুমড়ি খেয়ে পড়ছে। যত যাই পরিষেবা দেওয়ার চেষ্টা করি, দিস ইজ দ্য রিয়েলিটি। তো এই হুমড়ি খেয়ে পড়া সিচুয়েশনে ভেরিকোজ ভেনের ডায়াগনোসিস হয় না। ভেরিকোজ ভেনের ডায়াগনোসিস করতে গেলে 5 মিনিট কথা বলতে হবে পেশেন্টের সাথে, কখন ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে, হাঁটলে বাড়ছে না হাঁটলে কমছে। আজকে হাঁটলে বাড়লে সেটা আর্টারির প্রবলেম, আর হাঁটলে কমলে সেটা ভেনের প্রবলেম। ভাবুন, পেশেন্ট এসে বলছে ডাক্তার আমার পায়ে ব্যথা। তো এই প্রত্যেকটা ইনফরমেশন যদি আমি নোট ডাউন না করি, তাহলে আমার এই চিকিৎসা সম্ভব নয়। হোপফুলি আমরা আগামী দিনে সরকারি হাসপাতালেও এরকম একটা ডিপার্টমেন্ট দেখতে পাবো, এই আশাই রাখি। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সবার কাছে অনুরোধ যে প্লিজ এইটা করুন, মানুষকে আরও অ্যাওয়্যার করুন। যেরকম আমরা প্রাইভেটে গেলে অনেকগুলো স্পেশালাইজ সুবিধা পাই, সেগুলো সত্যি সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল হওয়া উচিত। তো আমাদের তো ডবল ইঞ্জিন এখন, তো একজনের কাছে বললেই হবে এখন। তো ঠিক আছে, তা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। অনেকে বলে আমার না পা খুব ঠান্ডা হয়ে যায়,
তো পা ঠান্ডা, মানে ঠান্ডার ঘরে বসে নেই, আমার এসির মধ্যেও বসে নেই, আমার পাখার তলাতেও বসে নেই, কিন্তু দেখছি আমার পা খুব ঠান্ডা হয়ে যায়। পা ঠান্ডা হয়ে যায় কেন? পা ঠান্ডা হয়ে যায় বা যে কোনো জিনিস ঠান্ডা হয় কারণ সেখানে রক্ত যাচ্ছে না। একটা জিনিস দেখবে ডেড বডি ঠান্ডা, তার কারণ হচ্ছে কি সেখানে রক্ত প্রবাহ নেই। তো রক্ত প্রবাহ যাচ্ছে না, কম যাচ্ছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কজ। হ্যাঁ, যখনই পেশেন্টরা আমাদের কাছে এরকম বলে তখনই আমরা রক্ত প্রবাহ টেস্ট করি। ফার্স্ট তো ক্লিনিক্যাল পালস দেখতে হবে, আজকাল সেটাই সবচেয়ে মানে প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। একটু টাইম নিয়ে পালসটা দেখতে হবে, বুঝতে হবে পালস আছে কি নেই, কম আছে কি নেই, কারণ পালসের ভলিউমটাও তো ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেটা দেখতে হবে। তারপর রেডিওলজিক্যাল কনফার্মেশন যে ভাই রক্ত যাচ্ছে কি যাচ্ছে না। তো সেটাকে না গেলে তো আমাদের মানে ইমার্জেন্সি ইন্টারভেন করতে হবে, কোনো আর ওটা গ্যাংগ্রিনে পরিণত হতে পারে। তো অনেকে আবার বলে যে আমার পাটা পুরো না জ্বলছে, মানে জ্বালা করছে, মানে যে লঙ্কা বাটা যেন কেউ দিয়ে দিয়েছে। একদম এক্স্যাক্টলি এই টার্মটাই পেশেন্টরা ইউজ করে। তার কারণ কি হয়, ভেনাস ডিজিজের ক্ষেত্রে মূলত পায়ের মধ্যে যখন একটা ঘা হচ্ছে, মানে একটা অ্যাক্টিভ ডিজিজ রয়েছে, প্রচণ্ড জ্বালা করবে। এবং আমাদের ম্যাজিক্যাল রিলিফ হয় ভেনাস প্রবলেমে যখন আমরা এন্ডোভেনাস প্রসিডিওর করি। একটা ঘাকে যখন আমরা ইভিআরএফ ধরুন আজকে আমি করলাম, এই যে জ্বালা ভাবটা মানে রাতে ঘুমোতে না পারা জ্বালাটা আপনার উইদিন 72 আওয়ার্স কমে যাবে। ঘা যেটা হয়েছে, যেটা স্কিন লস হয়েছে, স্কিন একদিনে তৈরি হয় না, স্কিন তৈরি হয় দুধে সর পড়ার মতো, আস্তে আস্তে 4 লেয়ার ব্যান্ডেজ করতে করতে এটা তৈরি হয়, এবং তারপরেও 4 লেয়ার ব্যান্ডেজ করে ওটাকে প্রোটেক্ট করে রাখতে হয়, কারণ স্কিনটা কাঁচা। কিন্তু এই যে জ্বালাটা, এটা 72 ঘন্টার মধ্যে কমে যাওয়া উচিত। এটাই ওটা বিরাট রিলিফ, পেশেন্টরা শান্তিতে ঘুমোতে পারে এন্ডোভেনাস প্রসিডিওরের পর। আচ্ছা, আপনারা যে এই যে শিরা ধরে ইলাস্টিকের মতন টেনে ছেড়েন, তো আপনাদের ভয় লাগে না? এটা আমি এমএস যখন করছিলাম বা এখনো যারা গভর্নমেন্ট হসপিটাল পড়াশোনা করছে এখনো করা হয়। হ্যাঁ, স্ট্রিপিং, এবার দেখুন এন্ডোভেনাস পদ্ধতিটাও এটা প্রচলিত চিকিৎসা, এই স্ট্রিপিংটা এতদিন প্রচলিত চিকিৎসা ছিল, বা এখনো কিছু বয়োজ্যেষ্ঠ সার্জেনরা মানে মনে করেন এটা ভালো ট্রিটমেন্ট, এবং সেটা হাতের ওপর। যে ডাক্তারবাবু ভালো করে জিনিসটাকে বার করতে পারেন, কিন্তু একটা জিনিস কি, পেশেন্টকে অনেকদিন ভর্তি থাকতে হচ্ছে, অনেকদিন মানে ছুটি নিতে হচ্ছে, এইগুলো একটা ওর আনুষঙ্গিক প্রবলেম, যেটা আগেকার জেনারেশনে কিছু এসে যেত না। এখন আমরা জানি দুদিন অফিস থেকে ছুটি নেওয়া মানে কি জিনিস। ডাক্তারবাবু, আপনি বলেন আপনি এসএসকেএম থেকে পড়াশোনা করেছেন। আমি এসএসকেএম থেকে এমবিবিএস করি, দেন আমার এমএস সার্জারি পড়াশোনা সবই এসএসকেএম এ, এবং তারপরে আমি যখন নিজের সার্জিক্যাল কেরিয়ার শুরু করি তখনই আমার হায়দ্রাবাদ যাওয়া। এই হায়দ্রাবাদ যাওয়ার পেছনে মানে তখন আমার এই ভাস্কুলার হেলথ সম্পর্কে পুরো ধ্যান ধারণাটা পরিবর্তন হয়ে গেল, কারণ আমাদের কাছে ভেরিকোজ ভেন, ডিভিটি, আমরা খালি ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করতাম, বাকি মোজা টোজা পরে কখনো ভাবতাম না যে এই যে ভেরিকোজ ভেনের প্রবলেমটা মানুষকে কাজ করতে দেয় না। মানুষের মানে হয়তো সে সুস্থ হয়ে বসে রয়েছে, আপনি দূর থেকে বুঝতে পারবেন না তার কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু কতটা ডিসকমফোর্ট হচ্ছে, কতটা পায়ে একটা মানে ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছে পায়ে ব্যথার জন্য, এটা বাইরে থেকে ফিল করা পসিবল না। তো এই জিনিসগুলো তখন আমার জানা ছিল না, বাট ওখানে যাওয়ার পর আমি দেখেছি যে কতটা পপুলেশন আজকে এই প্রবলেমের মধ্যে রয়েছে, এবং সেটাকে একটু টাইম দিলে কতটা ভালো ম্যানেজ করা পসিবল। আমার যিনি শিক্ষক ডক্টর রাজাভি কোপালা, উনি দীর্ঘদিন ইউএসএতে ছিলেন, এবং ওখান থেকেই তখন ওখানে এগুলো প্রচলিত হয়েছে, সবে আরএফএ ট্রিটমেন্ট অ্যান্ড ভেনাসিল গ্লুটাকে ইউএস এফডিএ অ্যাপ্রুভ করলো। তো ওনারও এটাই ধ্যান ধারণা ছিল যে আমি এটাকে ইন্ডিয়াতে নিয়ে আসবো। অ্যান্ড আজ থেকে 15 বছর আগে এই অ্যাভিস হসপিটালই ছিল প্রথম ইন্ডিয়াতে যারা ভেরিকোজ ভেনের এক্সক্লুসিভ হসপিটাল, যে এটাতে এই ছাড়া শিরা এবং ধমনির চিকিৎসা বাদ দিয়ে হায়দ্রাবাদে আমাদের কোনো কিছুর চিকিৎসা হয় না। ওকে। এবং বর্তমানে পরপর 2 বছর টাইমস গ্রুপের ইন্ডিয়ার 1 নম্বর ভেরিকোজ ভেন হসপিটাল হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো আমি খুবই গর্ববোধ করি ওটা ফাইনালি কলকাতায় এলো। হ্যাঁ, ফাইনালি কলকাতায় এলো। আমরা 2023 সাল থেকে এখানে কাজ শুরু করেছি, এবং প্রথম দিকে আমিও ভাবতাম যে কত পেশেন্ট এটার হতে পারে, কিন্তু এখন ভাবতে পারবেন না ওপিডিতে আমাদের বসার জায়গা হয় না। হ্যাঁ, মানে পেশেন্টরা এতে আক্রান্ত, এবং এর ক্ষেত্রে আমাদের অ্যাভিস হসপিটালের বেস্ট পার্ট আমি বলবো যে আমরা পোস্ট অপারেটিভ কেয়ারের দায়িত্বটা নিই। আজকে যে কোনো রোগের ধরুন আপনার ফলো আপে, একদম খোলা বাংলা কথায় বলছি, ফলো আপে যে ফিজ নেওয়া বা এগুলো আমরা যতটা সম্ভব সেটাকে আমরা বিনা পয়সায় করার চেষ্টা করি, যাতে কি হবে যে অ্যাটলিস্ট আপনি আমার হসপিটাল থেকে যেহেতু চিকিৎসা পেয়েছেন, ফলো আপে আমি আপনার সেই দায়িত্বটা নেব, যেটুকু হোক, যে আপনার কিছু করতে আপনাকে আবার সাউথ ইন্ডিয়া না যেতে হোক, আপনার হসপিটালে এটাই যেখানে ট্রিটমেন্ট করেছেন সেখানেই আপনি যাবেন, তারা সেই দায়িত্বটা নেবে। এটা খুবই পেশেন্টের কাছে হেল্পফুল। বারবার আপনি যেটা বললেন যে ফলো আপ করতে যাও,
ইটস ট্রাবল। খুব খুব ভীষণ। এবং ব্যাপারটা কি হয়, আজকে আমি বলেই দিই যে সাউথ ইন্ডিয়ার একটা এখন প্রচলিত আছে যে যারা পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট হয়েছে তাদেরকে বলছে ভিডিও কল করো, আমি দেখব। হ্যাঁ, এটা করতে হয়, হয়তো আমাকেও বাংলাদেশের পেশেন্টের জন্য কখনো কখনো করতে হচ্ছে, কিন্তু সেটা না করতে হওয়াটা তো ভালো। ভিডিও কলে কতটুকু বোঝা যায়, যেখানে একটা রোগের প্রাইমারি মানে প্রথম কথাটা আমি বলবো তার পালস দেখে, মানে রোগটার কথা নিয়ে শুরু করবো। পেশেন্ট আমাকে বলো ডাক্তারবাবু আমার পা ব্যথা করছে, আমি পায়ে হাত দিয়ে আগে দেখবো পালসটা আছে কিনা। সেটা তো ভিডিও কলে কোনোদিনই পসিবল না। তো পেশেন্টের ট্রিটমেন্ট করে পাঠিয়ে দিচ্ছি, তারপর ভিডিও কলে তুমি জানাও, ওখান থেকে ভিডিও কলে ওষুধ লিখে দিচ্ছি। আমাকে সাউথ ইন্ডিয়ার ডাক্তারবাবুরাই, বড় বড় হসপিটালের ডাক্তারবাবুরাই বলছেন যে এটা নিয়ে কলকাতার পেশেন্টদেরকে তুমি দেখো, এটা করলে হবে না, ভাস্কুলার অ্যাটলিস্ট পসিবল না। কিছুক্ষণ আগে আমরা কথা বললাম যে ভ্যারিকোজ ভেইন বা এই ভাস্কুলার সার্জারির আলাদা ডিপার্টমেন্ট সরকারি হসপিটালেও নেই, বা আগেকার দিনে তো এটা আলাদা করে পড়তোই না কেউ। এক্স্যাক্টলি। তো আপনি নেক্সট জেনারেশন অফ ভাস্কুলার সার্জারি কি দেখতে পাচ্ছেন, মানে এর ফিউচার কি? না, এটার এখন সাউথ ইন্ডিয়াতে এটার কোর্স হচ্ছে, মানে গভর্নমেন্ট হসপিটালে। আমি প্রাইভেট হসপিটাল থেকে ফেলোশিপ করেছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এখন ওখানে ডিএনবি ভাস্কুলার সার্জারি হচ্ছে, এমসিএইচ পেরিফেরাল ভাস্কুলার সার্জারিও শুরু হবে। সাউথ ইন্ডিয়াতে এক্সিস্টিং 6টা সিট আছে, দিল্লিতেও হচ্ছে, পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও হতে হবে, কারণ এত বিপুল পেশেন্টদের চাহিদা রয়েছে। বাট পেশেন্টদেরকে মানে সার্জনদেরকে এই নিয়ে পড়াশোনাও করতে হবে, কারণ এই মানে একটা ব্যাপার থাকে, আমি যখন এমএস করছি আমি ভাবছি যে আমি নিউরোসার্জন হব, আমি ইউরোসার্জন হব। কেউ ভাবে না যে ভেরিকোজ ভেন বা ভেনাস ভাস্কুলার সার্জন হব, অ্যাটলিস্ট আমি ভাবিনি। আমার হ্যাঁ ইচ্ছা ছিল একটা সিটিভিএস এ যাওয়ার, কারণ আমি আমার হসপিটালে সিটিভিএস সার্জনদের দেখছি, কলকাতায় এত বড় বড় সিটিভিএস হসপিটালগুলোকে দেখছি, তাদের সার্জারি হচ্ছে দেখছি। তো ওখানে গিয়ে আমি ভাবলাম যে না, কার্ডিয়াক সায়েন্স ইজ টোটালি ডিফারেন্ট। আজকে হার্টের ডাক্তাররা এত ব্যস্ত হার্ট নিয়ে, তারা পেরিফেরাল ভাস্কুলারে টাইম দেওয়া পসিবল না। সো এই একটা জায়গা ছিল যেখানে কেউ নেই। তো কিন্তু এখানে একটা জিনিস থাকতে হবে কি, যে সার্জন এটা নিয়ে কাজ করবে তাকে আল্ট্রাসাউন্ড নিয়ে বিভৎস নলেজ রাখতে হবে। আমি এই টার্মটা বিভৎস এই কারণে ইউজ করলাম, কারণ রেডিওলজির যে 3 বছর, আজকে আমি এমএস করছি 3 বছর, রেডিওলজিস্ট 3 বছর ধরে ধরুন আপনার রেডিওলজিস্ট হচ্ছে, তার প্রথম 1 বছর আল্ট্রাসাউন্ডে যা নিয়ে পড়াশোনা করতে হয় সেটা কিন্তু আমাকেও করতে হয়েছে। তো এমএস এর সাথে সাথে যদি কোনো স্টুডেন্টের, সার্জারি স্টুডেন্টের রেডিওলজিক্যাল ইন্টারভেনশনের পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে ভাস্কুলার সার্জারি ইজ হিজ চয়েস ডেফিনেটলি। আর একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছিল সার্জনদের জন্য বড় বড় স্টকিংস রাখতে হবে হসপিটালে, অনেকক্ষণ ভেন্ডিং মেশিন, ফ্রি ভেন্ডিং মেশিন রাখতে হবে, ঢোকার আগে গ্লাভস পরার আগে একদম একদম। এটা সত্যি একটা অদ্ভুত জায়গা। সবচেয়ে বেশি কার্ডিয়াক সার্জনরা ইউজ করে, এত টাইম ধরে বাইপাস সার্জারি করতে। আমরাও দাঁড়িয়ে থাকি, আমাদের ডেন্টাল সার্জন মানে আমাদের বসে ডেন্টিস্ট্রি হয়, কিন্তু আমরা তো খুব একটু মানে কি বলবো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেই আমাদের অভ্যেস ছিল, সেই জন্য সত্যি অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়। হ্যাঁ, এটা একটা অদ্ভুত কি বলবো প্যারাডক্স বলা যায়, যে যেই ডাক্তারবাবুরা আমাদের সুস্থ করছেন তাদের যে প্র্যাকটিস, তাদের যে পশ্চার প্র্যাকটিস রাদার, সেটাই প্রচন্ড আনহেলদি, যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বা যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এই যেরকম স্মোকিং এর কথা এলো, অনেকে যারা একটু সুরাপ্রেমী, তো এই স্মোকিং, অ্যালকোহল এই ডিজিজগুলোকে কি একটু প্রভাবিত করতে পারে? দেখুন, আমাদের ডিজিজ রেকারেন্সের 4টে কারণ থাকে, তার মধ্যে ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, প্রলং স্ট্যান্ডিং আছে, এই সবকটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। রইলো অ্যাডিকশানের পার্টটা। অ্যাডিকশান তো ক্ষতি করেই, কারণ অ্যাডিকশান হলে ইনফ্ল্যামেশন বাড়ে, ইনফ্ল্যামেশন থেকে রোগের প্রোগ্রেসটা বাড়বে। কিন্তু যদি আমাকে বলা হয় যে অ্যাডিকশানের মধ্যে স্মোকিং আর ড্রিঙ্কিংয়ের মধ্যে কোনো একটাকে বন্ধ করতে হবে, দ্য ফার্স্ট থিং ইজ স্মোকিং। কারণ ড্রিঙ্কের ক্ষেত্রে অ্যালকোহল আপনার ডাইরেক্টলি কিন্তু গিয়ে পায়ের শিরাটাকে কোনোদিনও ড্যামেজ করবে না। হ্যাঁ, লিভার ইম্পেয়ার্ড করতে পারে, একটা নির্দিষ্ট ভলিউম অবধি ঠিক আছে, তার থেকে বেশি অ্যামাউন্টে খুবই ক্ষতিকারক। কিন্তু যদি স্মোকিংয়ে আসি, আপনার একটা সিগারেটও আপনার সর্বনাশ করতে পারে। অতএব এই ধরনের রোগ থাকলে সিগারেট বন্ধ করতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন। আর একটা স্মোকিং এর সাথে অ্যালকোহলটাও বেশি যদি খান, তাহলে হোঁচট খেয়ে পায়ে চোট খেতে পারেন, চোট ভ্যারিকোজ ভেইন ছিঁড়েই গেল। এক্স্যাক্টলি, এটা হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটেছে, রাপচার হয়ে পেশেন্ট রাত্রিবেলা ফোন করে বলছে আমার অ্যাসিস্ট্যান্টকে, ডাক্তারবাবু আমার স্বামীর পা থেকে 4 লিটার রক্ত বেরিয়ে যাচ্ছে। মানে আমি তখন কি করবো, আমি বললাম দেখুন, আপনি বলে ক লিটার খেয়েছেন, ডাক্তারবাবু ইমার্জেন্সি আপনি আগে হসপিটালে নিয়ে যান, তার ব্লিডিং বন্ধ হোক, তাকে রিসাসিটেট করা হোক, কালকে সকালে গিয়ে আমরা ভেরিকোজ ভেনের প্রসিডিউর করছি। অনেকটা জানলাম, কিন্তু এইবার আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো এই ভাস্কুলার হেলথ ওভারঅল এবং স্পেশালি ভেরিকোজ ভেনের হেলথের খেয়াল রাখার জন্য আমরা কি কি করতে পারি? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের জীবনশৈলী পরিবর্তন, যেটা আমি বললাম সামার আপ করে,
দিনে প্রত্যেক দিন একটা টাইম রাখুন 1 ঘন্টা করে হাঁটার। যদি আপনার 3 ঘন্টা 4 ঘন্টার বেশি দাঁড়িয়ে কাজ হয় তাহলে আপনি স্টকিংস ইউজ করতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিন। তবে সবচেয়ে ব্যাপার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পায়ে ব্যথা যদি হয় এবং আপনার পায়ে কালো দাগ যদি হয়, ইনিশিয়াল পিরিয়ডেই আপনাকে পরামর্শ নিতে হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমার পায়ের হাঁটুতে ব্যথা, গোড়ালি ব্যথা, এটা তো অর্থোপেডিক ডাক্তারবাবুদেরই কাজ বা তাদেরই ডোমেন হিসেবে পড়ে। কিন্তু সেটা ছাড়াও পায়ে ব্যথা আপনার হচ্ছে বা গোড়ালি ব্যথাও অর্থোপেডিক ইন্টারভেনশনে কমছে না, হাড়ের ডাক্তারবাবু বলছেন যে না আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই, তো তখন আপনাকে যদি প্রবলেম না কমে সার্জন ডাক্তারবাবুর কাছে যেতে হবে। একটা ইনিশিয়াল স্ক্রিনিং যদি হয়, একবার ডাক্তারবাবু দেখেন, তাহলে আপনার ভাস্কুলার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝাটা সহজ হবে। সেটুকু করতে হবে, না হলে ওই ব্যথার জন্য ওষুধ খেয়ে যাওয়াটা ইজ নট দ্য। ডাক্তারবাবু গঙ্গার পাড়ে যেরকম ওই তেল দিয়ে যেমন ঠাস ঠাস করে মেরে যেরকম মাসাজ করে, ওতে কমবে না? একটা ব্যাপার কি, এই যে তখন লিম্ফিডিমা নিয়ে ডিসকাশন করছিলাম, লিম্ফিডিমাতে কিন্তু ওই কম্প্রেশন ব্যান্ডেজের সঙ্গে একটা লিম্ফ ড্রেনিং ম্যাসাজের ব্যাপার রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে করতে হবে, যেটা প্রয়োজন সেটাই করতে হবে। ফিজিওথেরাপিস্টরা অনেকে করেন, বাট আমার গোল হচ্ছে ওই পায়ে চাপ দিয়ে ব্লাডটাকে বা লিম্ফটাকে ওপরে তুলে দেওয়া, যাতে সেটা পায়ে জমে না থাকে। অনেকেই দেখেছি যে শখ আছে ফুট মাসাজ নেওয়া। আচ্ছা, ফুট মাসাজ কতটা হেল্প করে আমাদের ভাস্কুলার হেলথ ঠিক রাখতে? এমনি ক্ষতি করে না, বাট আরাম তো লাগে, আমিও করেছি। আরাম বাদ দিয়ে বলছি, এটা কি মানে পায়ে রক্ত চলাচল বাড়ায়, এটা অ্যাটলিস্ট 10% হলেও বাড়াবে, কোনো ক্ষতি করে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওই 10 to 20%, কারণ ওটাতে কাপ মাসেলে আলাদা করে যদি কোনো পুলিং ফ্যাক্টর না থাকে, মানে শুধু যদি পেডিকিওর জাতীয় হয়। তবে হ্যাঁ, একটা জিনিস খুব বলে রাখি, পায়ে ইনফেকশন মানুষের ক্ষেত্রে কিন্তু হয়, মানে পাকে ক্লিন রাখতে হবে, সেটা পেডিকিওর করে হোক, দেখতে সুন্দরটা বড় কথা না। অনেক পেশেন্টের কি হচ্ছে, এই ভাস্কুলার প্রবলেমের সাথে পায়ে খুব তাড়াতাড়ি সেলুলাইটিস হয়ে যাচ্ছে, ঘা হচ্ছে, খুব প্রবণতাটা অনেক বেশি, স্কিনটা উঠে যাচ্ছে। তো পাকে ক্লিন রাখতে হবে। মানুষের মুখটা যেমন ইম্পর্টেন্ট, যদি দাঁড়িয়ে থাকতে হয়, যদি হাঁটতে হয়, পাওটাও ইম্পর্টেন্ট। আমরা পায়ের দিকে তাকাই না, দিনে কবার তাকাই, তো উচিত 2-1 বার তাকানো, যে হ্যাঁ পায়েরও ইম্পর্টেন্স আছে ভাই, আমি এটার উপর দাঁড়িয়ে আছি, এটাকে একটু ভালো রাখতে হবে। মানে ডাক্তারবাবু পেডিকিউরের কথা বললো বলে পেডিকিউর করতে ডাক্তারবাবুকে চলে যাবেন না। বলে আচ্ছা কি হয়েছে আপনার, প্রথমে ফুট মাসাজ তারপর পেডিকিউর। ওয়ান্ডারফুল, দারুণ লাগলো আপনার সাথে আড্ডা মেরে, এবং বিশেষ করে এই যে সচেতনতা যে আমরা পায়ে ব্যথা হলে বা ওটা নিয়ে বেঁচে থাকি, ওটাকে মেনে নিই। ঠিক আছে, পায়ে ব্যথা হয়েছে, মাঝে মাঝে ওই ডাক্তারবাবুর কাছে যাবো, 2-1টা ওষুধ দেবে বা একটু তেল মালিশ করে নিলাম। এই যে ভাস্কুলার হেলথ এবং ভ্যারিকোজ ভেনের সমস্যা যে কত ডেঞ্জারাস, এবং স্পেশালি যে সমস্ত পেশায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাদের জন্য কিন্তু এই সমস্যাটা প্রচণ্ড অ্যালার্মিং। তাই ওই ডাক্তারবাবু যেটা বললেন, ডাক্তারবাবুর কাছে যাতে যেতে না হয়, তাই প্লিজ আপনারা সুস্থ থাকুন, অর্থাৎ এক্সারসাইজ করুন। ডাক্তারবাবু যেই বললেন, মোজা পরার ক্ষেত্রে বললেন, এবং অবশ্যই যদি এরকম পায়ে ব্যথা বা একটু আপনাকে সিমটমগুলো আমরা বললাম, এই তাহলে ইগনোর করবেন না, এবং এদিক সেদিক নয়, একজন যিনি স্পেশালাইজড অর্থাৎ ভ্যারিকোজ ভেনের চিকিৎসা করেন, এই ডাক্তারবাবুর মতন এই ভাস্কুলার প্রবলেমের চিকিৎসা করেন, তাকে গিয়ে দেখান। তা ডাক্তারবাবু, আশা করি আমাদের সাথে আড্ডা মেরে আপনার ভালো লেগেছে। একদম, আপনার ভ্যারিকোজ ভেনটা ঠিক হয়ে গেছে, ভেনাস ফ্লো বেড়ে গেছে, রক্ত চলাচল বেড়ে গেছে। আপনারও একটুখানি এই রক্ত চলাচল বাড়িয়ে দিন না, মানে আমাদের সাবস্ক্রাইব করুন প্লিজ। এই এপিসোডগুলো দেখুন, আমরা অনেক কষ্ট করে বানাই এবং চেষ্টা করি, এই যে চারিদিকে যে সমস্ত ওই হাবি জাবি কন্টেন্ট হচ্ছে, তার মাঝখানে একটা জাস্ট অ্যাওয়ারনেস। তো প্লিজ এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যাদের অনেক দিন ধরে পা ব্যথা করছে, মনে হচ্ছে অন্য কোনো সমস্যা, বিভিন্ন জায়গায় দেখিয়েছে, কবিরাজ, আয়ুর্বেদিক, তারা কেউ ধরতে পারেনি, তাদের সাথে একবার শেয়ার করে দিন এই এপিসোডটা। হ্যাঁ, দেখুন তার পা ব্যথা ব্যাপারটা সে বুঝতে পারে কিনা। আর কমেন্ট করুন, কমেন্টে জানান আমাদের আপনারা আর কি রোগ, মানে যেহেতু অনেক রোগ হয়, হয়তো আপনাদের জানার ইচ্ছা আছে এমন কোনো রোগ যে ডাক্তারবাবুকে আমরা আনতে পারি, একটু লিখে জানান। যদি ইচ্ছা হয় লিখতে পারেন, আমরা সেই ডাক্তারবাবুকে আনবো আমাদের সাথে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, আমাদের 1 মিলিয়ন হতে হবে, ঠিক আছে? প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আর তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।